Hello guys, hold on একটা মিনিট। কিরে ভাই? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আমি মনে হয় লেকচার নাম্বার 9 লিখছি কিনা, লেকচার নাম্বার 8 হবে। হ্যাঁ সরি। হ্যালো গাইস, কি অবস্থা সবার? কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো এবং তোমাদের দয়া আমিও আছি মোটামুটি ঠিকঠাক। গাইস আমি ক্যাপশনটা মনে হয় একটু ভুল লিখছি, আমি ক্লাসের পর ক্যাপশনটা এডিট করে দিবনি। আজকে আমাদের চলতরিতের লেকচার নাম্বার 8। তোমাদের সাথে বৃহস্পতিবার দেখা হয় নাই, মঙ্গলবারের পর আজকে রবিবার দেখা হচ্ছে, মাঝখানে অনেকগুলা দিন গ্যাপ পড়ে গেছে, বুধ বৃহস্পতি শুক্র শনি 4 দিন ধরে তোমাদের সাথে দেখা হয় না। Did you people miss me? I know you didn't, but I did. যাই হোক গাইস, আমরা ব্যাক করেছি চলতরিতের আরো একটা লেকচার নিয়ে। চলতরিত হচ্ছে সেকেন্ড পেপারের একটা অন্যতম মজার অধ্যায়। সো অধ্যায়টা আসলে মজায় মজায় পড়া লাগবে। আই হোপ ইউ পিপল আর এনজয়িং দিস চ্যাপ্টার। সো আজকের ক্লাসেও আমরা বেশ কিছু সুন্দর সুন্দর জিনিস পড়বো। আজকে আমরা হালকা একটু কেমিস্ট্রি পড়বো, যে একটা ইলেকট্রোকেমিক্যাল সেল আসলে কিভাবে কাজ করে। কারণ আজকে আমাদের ব্যাটারির কিছু প্রপার্টি নিয়ে পড়াশোনা করা লাগবে। একটা ব্যাটারির মধ্যে অভ্যন্তরীণ রোধ কিভাবে কাজ করে। এই যে তোমরা বাজার থেকে ব্যাটারি কিনো 4.2 ভোল্টের, সেই ব্যাটারিকে আসলেই 4.2 ভোল্ট সাপ্লাই দেয় না, কেন দেয় না সেগুলো নিয়ে আজকে আমরা পড়াশোনা করব। দেন হচ্ছে এই যে আমরা বাসা বাড়িতে বৈদ্যুতিক বিল দেই, কিভাবে এগুলো হিসাব করা হয়, কিভাবে বৈদ্যুতিক শক্তি মাপা হয়, কিভাবে বৈদ্যুতিক ক্ষমতা মাপা হয়, সব কিছু পড়বো আমরা আজকের ক্লাস। আজকের ক্লাস আসলে খুব সহজ, ঠিক আছে, হালকা একটু থিওরিটিক্যাল, মানে তোমার আগের জানা জিনিসগুলাই তোমার আরেকটু ইন ডেপথে গিয়ে জানা লাগবে। এই জিনিসগুলো তোমরা 9-10-এও পড়ে আসছো, বাট এখন হচ্ছে আর একটু ডিটেলসে পড়া লাগবে, যেন এখান থেকে কঠিন প্রশ্ন করলেও তোমরা সেখান থেকে পার পায়ে আসতে পারো। এক বছর কিন্তু বুয়েট এরকম একটা প্রশ্ন চলেও আসছিল, বাল্ব রিলেটেড একটা প্রবলেম আছে যেটা একবার বুয়েটে আসছিল, সেরকম কিছু প্রবলেম হচ্ছে আমরা আজকে সলভ করবো। যদি তোমার বেসিক স্ট্রং না থাকে, মানে বেসিক যদি একদম ক্লিয়ার না থাকে, এই টাইপের প্রবলেম সলভ করা অনেক কঠিন হয়ে যাবে। আর বেসিক যদি ক্লিয়ার থাকে দেখবে এগুলো আসলে খুব সহজ। সো যারা এই ক্লাসে জয়েন করছেন, লেট মি নো সবকিছু ঠিকঠাক আছে কিনা, আমার কথা ঠিকঠাক শুনতে পারতেছো কিনা, সবকিছু ঠিকঠাক দেখতে পারতেছো কিনা। যদি সবকিছু ঠিকঠাক থাকে, উই উইল স্টার্ট দ্য ক্লাস রাইট নাও। লেটস গো। বাচ্চারা কি অবস্থা বলো তো, কেমন আছো তোমরা? দাদা কেমন আছেন? এই তো আদাব দাদা, আদাব। কি অবস্থা দাদা? পড়ালেখার রুটিন ঠিক রাখার জন্য রেকর্ড ক্লাস করি, আমাদের ভুলা যায় না। না না না, সমস্যা নাই। আমার নিজেরই যে অবস্থা ভাই, আমি বুঝছিস লাস্ট 2 সপ্তাহ ধরে ক্লাস নিতে নিতে আমি কুলি পাচ্ছি না। আজকেও তো আজকে হচ্ছে এমসিকিউ কোর্সে ক্লাস ছিল, তোদের 25 ব্যাচের বড় ভাই আপুদের ম্যাথ ক্লাস ছিল। সো আমার তো ক্লাস নেওয়ার কথা ছিল রিভিশন ব্যাচে 2:30টার সময়, বাট আমাদের স্টুডিও আসলে একটা, মানে এখনো আমরা আর একটা স্টুডিও বানাই নাই, বাট ইচ্ছা আছে সামনে হয়তো বানাবো, বাট রাইট নাও একটা। সো দেখা যায় আমাদের একটা স্টুডিওর মধ্যেই ক্লাস নেওয়া লাগে। সো এমসিকিউ কোর্সের ক্লাস শেষ হইতে হইতে বাজে গেছে 3:30। আমার ক্লাস শুরু করতে করতে বাজছে 4টা, ঠিক আছে। সো 4টার সময় শুরু করে ইফতারের আগ পর্যন্ত 2 ঘন্টা পড়াইছি, দেন আবার ইফতারের ব্রেক দিছি, ইফতারের ব্রেক শেষ করে আরো 1.5 ঘন্টা পড়াইছি। সো আমার ওই ক্লাস শেষ হয়েছে রাত 8টা নাকি 8টার সময়। তারপর তোমাদের স্লাইড বানাইতে বসছি, তোমাদের স্লাইড বানানো শেষ হয়েছে মনে হয় 10টার সময়। তারপর হচ্ছে আমি খাইছি সারাদিন, পরে সারাদিন কিচ্ছু খাই নাই, সন্ধ্যাবেলাও কিছু খাইতে পারি নাই। যাই হোক, দেন হচ্ছে খেয়ে 10 মিনিট শুয়েছিলাম, এখন হচ্ছে তোমাদের ক্লাস নিতে আসলাম। এই ক্লাস নেওয়ার পর কালকে সকালবেলা আবার ক্লাস আছে, সেটা স্লাইড বানাইতে হবে এমসিকিউ কোর্সের। ও মাই গড। যাই হোক গাইস, কি অবস্থা তোমাদের বলো? তোমরা ঠিকঠাক? আমরা ক্লাস শুরু করে দিই, চলো। দুঃখের কথা বলতে গেলে আসলে দুঃখের কথা শেষ হবে না বন্ধুরা, আমাদের আসলে পড়ালেখা করা লাগবে। ওকে ওকে। সো আজকে আমরা পড়বো হচ্ছে একটু কোষ বা ব্যাটারি নিয়ে, যে ব্যাটারির তড়িৎচালক শক্তি কি জিনিস। ইএমএফ এর নাম শুনছো না? এই জিনিসের নাম তো অবশ্যই শুনছো, যে ভাইয়া ইএমএফ কি বলে এটাকে? ইলেকট্রোমোটিভ ফোর্স। তারপর ব্যাটারির ভোল্টেজ আর ব্যাটারির ইএমএফ কি সেম? না, আসলে না। ব্যাটারির ভোল্টেজ এবং ব্যাটারির ইএমএফ দুইটা কিন্তু আলাদা, জানো। আজকে এটা নিয়ে একটু পড়াশোনা করা লাগবে, একটু ডিটেলসে যা পড়াশোনা করা লাগবে। তার জন্য আমাদের জানতে হবে ব্যাটারির রোলটা আসলে কি। আমরা ইএমএফ আসতেছি, প্রান্তীয় বিভবেও আসতেছি, এটাকে বলা হয় ব্যাটারির ভোল্টেজ, এটাকে বলা হয় ব্যাটারির ইএমএফ, আসতেছি আমরা এগুলাতে। বাট তার আগে আমাদের বোঝা লাগবে ব্যাটারির কাজটা আসলে কি, ব্যাটারি কি করে। যেমনটা আমি তোমাদেরকে প্রথম ক্লাসে বলছিলাম, আমরা অনেকেই মনে করি ব্যাটারি মনে হয় ইলেকট্রন সাপ্লাই দেয়। না, ব্যাটারি কিন্তু ইলেকট্রন সাপ্লাই দেয় না বা ইলেকট্রন তৈরি করে না। ব্যাটারি হচ্ছে ইলেকট্রনকে এনার্জি দেয়। ইলেকট্রন অলরেডি সার্কিটের মধ্যে থাকে, ব্যাটারি হচ্ছে সেই ইলেকট্রনকে দেয় শক্তি। যেমন তুমি যদি নর্মালি চিন্তা করো, ধরো এই, ওকে, এগুলো একটু বেসিক পড়াশোনা আসলে, বাট এগুলোর দরকার আছে। হ্যাঁ দরকার আছে, কনসেপচুয়াল জিনিসের অনেক দরকার আছে। ধরো এই একটা সার্কিট, এই সার্কিটের মধ্যে যখন তুমি ব্যাটারি কানেক্ট করবা, কি হবে? ইলেকট্রনের ফ্লো শুরু হবে বা কারেন্টের ফ্লো শুরু হবে। এখন কথা হচ্ছে এই ইলেকট্রন আসতেছে কই থেকে? ব্যাটারি কি ইলেকট্রন তৈরি করে ভাইয়া? না, ব্যাটারি ইলেকট্রন তৈরি করে না। ইলেকট্রন অলরেডি তারের মধ্যে আছে, মনে আছে কিনা তোমাদের প্রথম ক্লাসে আমরা পড়ছিলাম, ইলেকট্রন কি অলরেডি আমাদের কন্ডাক্টরের মধ্যে আছে। ওকে,
কন্ডাক্টরের মধ্যে অলরেডি ইলেকট্রন আছে। সো আমাদের কাছে কিন্তু অলরেডি ইলেকট্রন আছে, ব্যাটারি ইলেকট্রন তৈরি করবে না, অলরেডি ইলেকট্রন আছে। ওকে, তাহলে ব্যাটারির কাজ কি ভাই? আমরা ব্যাটারি কেন নিলাম? ব্যাটারি এই ইলেকট্রনকে শক্তি দিবে, ঠিক আছে? এই যে ইলেকট্রন, ওদের কাছে তো শক্তি নাই, ওদের শক্তি লাগবে একটা নির্দিষ্ট ডিরেকশনে ফ্লো করার জন্য, সেই এনার্জিটা দিবে হচ্ছে ব্যাটারি, ঠিক আছে? এই মুক্ত ইলেকট্রনকে এনার্জি কে দিবে? এই মুক্ত ইলেকট্রনকে এনার্জি দিবে ব্যাটারি, ঠিক আছে? মুক্ত ইলেকট্রনকে এনার্জি দিবে ব্যাটারি। ব্যাপারটা কিরকম ভাইয়া? ব্যাপারটা হচ্ছে, ধরো এই ইলেকট্রনগুলা এনার্জি লুজ করবে কোথায় গিয়ে? রোধের কাছে গিয়ে। এই রোধের কাছে গিয়ে হচ্ছে ইলেকট্রনগুলা শক্তি হারাবে। ওকে, এখানে শক্তি হারাবে, শক্তি হারিয়ে আবার ব্যাটারির কাছে ফিরে আসবে, ব্যাটারি আবার ওকে এনার্জি দিয়ে দিবে, আবার যাবে রোধের কাছে, আবার শক্তি হারাবে, আবার আসবে ব্যাটারির কাছে, ব্যাটারি আবার এনার্জি দিবে, আবার যাবে, অ্যান্ড দ্য সাইকেল কন্টিনিউস যতক্ষণ না পর্যন্ত ব্যাটারির চার্জ শেষ হচ্ছে। আমরা বলি না আমরা ব্যাটারিকে চার্জ করে রাখছি, তার মানে কি? আমরা ব্যাটারির মধ্যে একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি জমা করে রাখছি, সেই শক্তি ব্যাটারি ইলেকট্রনকে সাপ্লাই দেয়, ইলেকট্রন সেই শক্তি নিয়ে সার্কিটে ঘুরে, সার্কিটে ঘোরার সময় রোধের মধ্যে গিয়ে ইলেকট্রন কি করে? এনার্জি হারাই ফেলে, দেন আবার আসে ব্যাটারির কাছে, ব্যাটারি তাকে আবার এনার্জাইজ করে, সে আবার যায় রোধের কাছে, আবার শক্তি হারায়, এবং এভাবেই জিনিসটা চলতে থাকে। এখন কথা হচ্ছে ভাইয়া, এই যে ব্যাটারি ইলেকট্রনকে এনার্জি দিবে, কিভাবে দিবে? ব্যাটারি এনার্জি দেয় কিভাবে? তার জন্য হচ্ছে আমাদের একটু পড়াশোনা করা লাগবে ব্যাটারি নিয়ে। ব্যাটারি জিনিসটা কি? তোমরা কেমিস্ট্রিতে অলরেডি ব্যাটারি নিয়ে পড়ার কথা, সেকেন্ড পেপারের চ্যাপ্টার নাম্বার 4, মোস্ট প্রবাবলি চ্যাপ্টারটা, হ্যাঁ সেকেন্ড পেপারের চ্যাপ্টার নাম্বার 4 কেমিস্ট্রি। ওকে, সো সেখানে দুই রকমের ব্যাটারি নিয়ে আলোচনা আছে, একটা হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল সেল, আর একটা হচ্ছে কি বলে তড়িৎ বিশ্লেষ্য কোষ, ওটা ইংলিশটা ভুলে গেছি, ইলেকট্রোলাইটিক সেল মনে হয়, ইলেকট্রোলাইটিক সেল। সো আমাদের এখানে পড়াশোনা করা লাগবে ইলেকট্রোকেমিক্যাল সেল নিয়ে। আমরা বাজার থেকে যেসব ব্যাটারি কিনি না, সেখানে কি হয়? রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। সো সেই টাইপের ব্যাটারি হচ্ছে আমরা সার্কিটের মধ্যে কানেক্ট করি। তাহলে আমাদের একটু দেখতে হবে এই ব্যাটারিগুলো কই থেকে এত এনার্জি পায়, কিভাবে এনার্জি ইলেকট্রনকে দেয়? যে ইলেকট্রন ঘুরে ঘুরে আসতেছে, আবার এনার্জি দিয়ে দিচ্ছে, আবার রোধের কাছে গিয়ে এনার্জি নষ্ট করতেছে, আবার ব্যাটারি এনার্জি দিয়ে দিচ্ছে, এভাবে ব্যাটারি কেমনে করে বারবার এনার্জি দিতেই থাকে, এইটা নিয়ে হচ্ছে আজকে আমরা একটু পড়াশোনা করব। তাহলে চলো ফিজিক্সকে ফেলে দাও, পড়তে হবে কেমিস্ট্রি। কি নিয়ে পড়াশোনা করব? ইলেকট্রোকেমিক্যাল সেল। লেখো ইলেকট্রোকেমিক্যাল সেল। ওকে ফাইন ভাইয়া, একটা সেলের মধ্যে বা একটা রাসায়নিক কোষের মধ্যে, এটাকে বলা হয় তড়িৎ রাসায়নিক কোষ, এগুলোর মধ্যে কি থাকে ভাইয়া? ইলেকট্রোড থাকে এবং হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ থাকে বা ইলেকট্রোলাইট থাকে। সো একটা ইলেকট্রোকেমিক্যাল সেল কি করে? কেমিক্যাল এনার্জিকে ইলেকট্রিক এনার্জিতে কনভার্ট করে, ঠিক আছে? কি করে? কেমিক্যাল এনার্জিকে রূপান্তরিত করে কিসে? ইলেকট্রিক এনার্জিতে বা তড়িৎ শক্তিতে। বুঝতে পেরেছো? কিভাবে ভাইয়া? এত ডিটেলস হয়তো আমাদের ফিজিক্সে জানা লাগবে না, এগুলো আমরা কেমিস্ট্রিতে জানবো। আমাদের ফিজিক্সের জন্য যতটুকু দরকার বা যতটুকু না জানলেই নয়, আমরা ততটুকু জানবো, ঠিক আছে? তাহলে তুমি যদি একটা সেল নাও, সেল দেখতে হবে এরকম, একটা পাত্র থাকবে, সেই পাত্রের মধ্যে হচ্ছে দুইটা ইলেকট্রোড থাকবে। কি ভাইয়া? দুইটা ইলেকট্রোড, এখানে থাকবে একটা ইলেকট্রোড। ওকে, এগুলো নর্মালি মেটালের হয়, অন্য কিছুরও হইতে পারে। এখানে থাকবে আর একটা ইলেকট্রোড, এদের মধ্যে একটা কানেক্টিং ওয়্যার থাকবে। ওকে, আর এখানে একটা রোধ থাকবে। রোধের জায়গায় যে কোনো কিছুই হইতে পারে, মানে যা চালানোর জন্য তোমার বৈদ্যুতিক শক্তি দরকার, হইতে পারে একটা ফ্যান, হইতে পারে একটা লাইট, হইতে পারে একটা টিভি। মানে সহজ কথা, আমরা রোধ দ্বারা কি রিপ্রেজেন্ট করতেছি? এমন কিছু যে কিনা বৈদ্যুতিক শক্তি নিবে। ওকে, রোধ কি করে? রোধ হচ্ছে বৈদ্যুতিক শক্তি নিয়ে নেয়, সার্কিট থেকে কি করে? বৈদ্যুতিক শক্তি নিয়ে নেয়। তার মানে আমরা আমাদের বাসাবাড়িতে যে সকল অ্যাপ্লিয়েন্স ইউজ করি, অ্যাপ্লিয়েন্স মানে হচ্ছে ইলেকট্রিক অ্যাপ্লিয়েন্স, মানে হচ্ছে যারা বৈদ্যুতিক শক্তি ব্যবহার করে চলে, যেমন ধরো ফ্যান, লাইট, তারপর ধরো টিভি, এসি, এগুলা কি বৈদ্যুতিক শক্তি ব্যবহার করে এবং সেগুলো ব্যবহার করে তারা হচ্ছে চলে। তাহলে আমি যদি এখানে একটা টিভি কানেক্ট করি, তাকে চালানোর জন্য আমার কি লাগবে? বৈদ্যুতিক শক্তি লাগবে। সেই শক্তি সাপ্লাই দিবে কে? সেই শক্তি সাপ্লাই দিবে হচ্ছে ব্যাটারি, ঠিক আছে? বা তুমি যদি ডিরেক্ট কারেন্টে কানেক্ট করো, তখন সেখান থেকে এই সাপ্লাইটা আসবে, বাট বৈদ্যুতিক শক্তি লাগবে। সো রোধের জায়গায় এমন যে কোনো কিছুই হইতে পারে যে কিনা অপারেট করার জন্য বৈদ্যুতিক শক্তি দরকার, মানে যে কিনা এখান থেকে বৈদ্যুতিক শক্তি নিয়ে নিবে। ওকে ফাইন। সো এই দুটো হচ্ছে ইলেকট্রোড, এবং ইলেকট্রোডকে ডোবানো হয় হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ বা ইলেকট্রোলাইটের মধ্যে। কিসের মধ্যে? তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ বা ইলেকট্রোলাইটের মধ্যে। ওকে, এগুলো হচ্ছে ইলেকট্রোড। কি এগুলা? এগুলা হচ্ছে ইলেকট্রোড। ওকে ফাইন ভাইয়া। এখন এই ইলেকট্রোড গুলাতে কি হয়? একটা ইলেকট্রোড হয়ে যায় নেগেটিভলি চার্জড, ঠিক আছে? মানে এখানে এসে ইলেকট্রন জমা হয় আর কি, সহজ কথা। ওকে, আর একটা হয়ে যায় পজিটিভলি চার্জড। ওকে,
ওকে, মানে এখানে পজিটিভ আয়ন জমা হয় এবং এখান থেকে হচ্ছে ইলেকট্রনটা ফ্লো করে। এই যে ইলেকট্রন হচ্ছে এই বরাবর ফ্লো করে। তাহলে ইলেকট্রন যদি এই বরাবর ফ্লো করে, কারেন্ট কোন বরাবর ফ্লো করবে? কারেন্ট ফ্লো করবে হচ্ছে তার উল্টা দিকে, তার মানে কারেন্ট ফ্লো করে এই দিকে। ঠিক আছে, এইটাকে বলা হয় হচ্ছে অ্যানোড, ওকে, যেটা নেগেটিভ হয়ে যায়, এবং এটাকে বলা হয় হচ্ছে ক্যাথোড। কি বলা হয়? ক্যাথোড। বুঝতে পেরেছো? এবং এই ব্যাটারির মধ্যে, ব্যাটারির যে তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ আছে, এই তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের মধ্যে একটা খুব সুন্দর রিয়াকশন ঘটে। একটা না, অ্যাকচুয়ালি এখানে দুইটা রিয়াকশন ঘটে। সেটা হচ্ছে জারণ এবং বিজারণ। পড়ছো না? জারণ বিজারণ পড়ছো না? বলো তো অ্যানোডে কি হয়? অ্যানোডে হয় জারণ বা অক্সিডেশন, ঠিক আছে, এবং ক্যাথোডে কি হয়? ক্যাথোডে হয় হচ্ছে বিজারণ বা রিডাকশন। ওকে, ঠিক আছে ভাইয়া। এবং এই যে জারণ বিজারণ বিক্রিয়া এখানে যেটা ঘটে তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের মধ্যে, সেইটা হচ্ছে একটা তাপ উৎপাদী বিক্রিয়া বা এক্সোথার্মিক রিয়াকশন। হোয়াট ভাইয়া? এখানে যে রিয়াকশনটা ঘটবে সেটা একটা এক্সোথার্মিক রিয়াকশন বা তাপ উৎপাদী বিক্রিয়া। ওকে, এক্সোথার্মিক রিয়াকশন বা কি? তাপ উৎপাদী বিক্রিয়া। এটার মানে কি ভাইয়া? এটার মানে হচ্ছে এই বিক্রিয়ায় তাপ শক্তি উৎপন্ন হবে, মানে সহজ কথা শক্তি উৎপন্ন হবে। এবং এইটাই হচ্ছে সেই এনার্জির সোর্স যেখান থেকে ইলেকট্রন এনার্জিটা পাবে। এই যে আমাদের ইলেকট্রোলাইট, এখানে বিক্রিয়া ঘটবে। বিক্রিয়াটা কেমন? বিক্রিয়াটা হচ্ছে একটা এক্সোথার্মিক রিয়াকশন, যেটা তোমরা কেমিস্ট্রি সেকেন্ড পেপার চ্যাপ্টার 4-এ গিয়ে পড়বা। ঠিক আছে, এক্সোথার্মিক রিয়াকশন বা তাপ উৎপাদী বিক্রিয়ায় কি হয়? তাপ শক্তি উৎপন্ন হয় বা এনার্জি প্রডিউস হয়, এবং সেই এনার্জিটাকে ইউজ করবে হচ্ছে আমাদের ইলেকট্রন। মানে ইলেকট্রন আসবে নিঃস্ব হয়ে, যে আমার কাছে কোনো শক্তি নাই, দাও আমাকে শক্তি দাও। ব্যাটারি বলবে আসো ইলেকট্রোলাইটের এখানে, আসবে ইলেকট্রন, ইলেকট্রন এনার্জি নিয়ে তারপর আবার এখান দিয়ে চলে যাবে। বুঝছো? তাহলে এই পাশ দিয়ে ইলেকট্রনটা নিঃস্ব হয়ে আসবে, এসে প্রবেশ করবে ইলেকট্রোলাইটের মধ্যে। এখানে কি বিক্রিয়া হচ্ছে? এক্সোথার্মিক রিয়াকশন, এনার্জি প্রডিউস হচ্ছে, এবং সেই এনার্জিটা ইলেকট্রন নিবে, নিয়ে এখান দিয়ে আবার চলে যাবে এবং সার্কিটের মধ্যে ঘুরতে থাকবে। এভাবে হচ্ছে একটা তড়িৎ রাসায়নিক কোষের মধ্যে চলতে থাকে বিক্রিয়া, এবং কন্টিনিউয়াসলি ইলেকট্রন এনার্জি পাইতে থাকে। যদি আরো ডিটেলসে জানতে চাও আসো আর একটু দেখাই। ওকে, ধরো এই হচ্ছে আমাদের সেই কোষ, এই 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 ওকে ফাইন ভাইয়া। এখানে আছে আমার অ্যানোড বা ইলেকট্রোড। ওকে, কেমিস্ট্রি পড়াইতে যে মজা, বুঝছিস? কেমিস্ট্রি হচ্ছে সবচেয়ে, মানে আমার কাছে মনে হয় কেমিস্ট্রি পড়ানো সবচেয়ে ইজি, যাই হোক, মানে মজা লাগে আর কি কেমিস্ট্রি পড়াইতে। হোয়াট এভার, এখানে আছে হচ্ছে কানেক্টিং ওয়্যার। ওকে, এখানে আছে রোধ। ওকে, এই, এবং এইটার মাঝখানে কি আছে? এটার মাঝখানে আছে হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ। ওকে, তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ। ওকে ভাইয়া, তাহলে ইলেকট্রনের সাইকেলটা কিরকম? ইলেকট্রনের তো একটা লুপে ঘোরা লাগবে, তাই না? লুপে না ঘুরলে তো হবে না। তো এখানে হচ্ছে আমার নেগেটিভ চার্জ আছে বা ইলেকট্রন এসে জমা হয়েছে, ইলেকট্রন জমা হয়েছে, ইলেকট্রন জমা হয়েছে, ইলেকট্রন জমা হয়েছে। এখানে ধনাত্মক আয়ন, ধনাত্মক আয়ন, ধনাত্মক আয়ন, ধনাত্মক আয়ন, ধনাত্মক আয়ন। এটা কি? এটা হচ্ছে অ্যানোড। অ্যানোডে কি বিক্রিয়া ঘটবে? অক্সিডেশন বা জারণ। ওকে ওকে, এটা কি ভাইয়া? এটা হচ্ছে ক্যাথোড। ক্যাথোডে কি বিক্রিয়া ঘটবে? ক্যাথোডে ঘটবে হচ্ছে রিডাকশন বা বিজারণ। এবং আলটিমেটলি এই যে জারণ বিজারণ ঘটতেছে, এই যে বিক্রিয়া ঘটতেছে, এই বিক্রিয়া কেমন রিয়াকশন? এটা হচ্ছে এক্সোথার্মিক রিয়াকশন, মানে এখানে এনার্জি প্রডিউস হবে। কি হবে? এনার্জি উইল বি জেনারেটেড হিয়ার, এনার্জি প্রডিউস হবে। লেখো কি হবে? এনার্জি প্রডিউস হবে। ওকে ভাইয়া, এনার্জি প্রডিউস হইল। ইলেকট্রন কেমনে এনার্জি পাবে? দেখো, ইলেকট্রন যে এনার্জি পাবে সেটা না তোমার মানে এমনিতেও তুমি বুঝতে পারবা যে ইলেকট্রন এনার্জিটা পাচ্ছে কেমনে। তুমি চিন্তা করে দেখো, এখানে ইলেকট্রনের সার্কেলটা কিরকম, বা সে কোন সাইকেলে ঘুরতেছে। সার্কেল বলতেছি, কোন সাইকেলে ঘুরতেছে বলো তো? একটা সার্কিটের মধ্যে ধরো তুমি এইভাবে একটা সার্কিট আঁকছো, বুঝছো, এই 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 ওকে, ইলেকট্রন যদি লুপে ঘুরতে না পারে, সার্কিট যদি কমপ্লিট করতে না পারে, তাহলে কিন্তু ইলেকট্রনের ফ্লো হবে না। তুমি ধরো বললা যে ভাই আমি এখান থেকে সার্কিট কেটে দিছি, ইলেকট্রনের ফ্লো হবে? হবে না। ইলেকট্রনের ফ্লো কমপ্লিট করার জন্য অবশ্যই এই সাইকেল কমপ্লিট করা লাগবে। সাইকেল বাই লুপ যদি কমপ্লিট হয় তাহলেই শুধুমাত্র ইলেকট্রন ফ্লো করতে পারবে, আদারওয়াইজ না। তাহলে খেয়াল করো ব্যাটারির মধ্যে ইলেকট্রন কিভাবে ফ্লো করে। এটা তো আমার বাইরের সার্কিট গেল, বাইরের সার্কিটের মধ্যে দিয়ে ইলেকট্রন খুব সুন্দর মতো ফ্লো করতে পারবে, সমস্যা নাই। ব্যাটারির মধ্যে কেমনে ফ্লো করবে? ধরো একটা ইলেকট্রন এখান থেকে যাওয়া শুরু করছে, গেল গেল গেল, এই রোধের মধ্যে এসে সে কি করবে? তার সব এনার্জি হারাই ফেলবে। ধরো এখান থেকে যখন ইলেকট্রনটা বেরোইছে তখন তার কাছে 10 জুল শক্তি আছে, সে বলল আমি 10 জুল শক্তি নিয়ে বেরোইছি। সে রোধের কাছে গিয়ে সেই 10 জুল কি করলো? হারাই ফেললো।
এনার্জি হারাবে। আমরা জানি রোধের মধ্যে ভোল্টেজ ড্রপ হয় এবং সার্কিটের মধ্যে ভোল্টেজ বা বিভব হচ্ছে এনার্জির ইকুইভ্যালেন্ট। সো আলটিমেটলি ইলেকট্রন যখন আসবে এই রোধের মধ্যে সে কি করবে, সে এনার্জি হারাই ফেলবে বা এখানে এনার্জি ড্রপ হবে, এনার্জি হারাবে। ফাইন, সে নিঃস্ব, এখন তার কাছে কিছু নাই। ওকে, সে কোনো রকমে কষ্টে মষ্টে ক্যাথোড পর্যন্ত এসে পৌঁছাইছে। ক্যাথোডে আসার পর এখন সে কোথায় যাবে? এখন তার তো সাইকেলটা কমপ্লিট করা লাগবে, তাই না? সাইকেল কমপ্লিট না করলে কিন্তু হবে না, জিনিসটা লুপ আকারে ঘোরা লাগবে। এখান থেকে যাত্রা শুরু করছে, ঘুরে আবার এখানে ফেরত আসা লাগবে। তার মানে সে ক্যাথোড হয়ে প্রবেশ করবে ইলেকট্রোলাইটের ভিতরে বা তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের ভিতরে। তাহলে ধরো তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের ভিতরে একটা ইলেকট্রন প্রবেশ করছে, তুমি একবার নিজেই চিন্তা করো তো, এখানে যদি একটা ইলেকট্রন থাকে, সেই ইলেকট্রন কোন দিকে যাওয়া উচিত? ইলেকট্রন কি এই দিকে আসা উচিত? আসলেই আসা উচিত না। কেন আসা উচিত না? ভাই, অ্যানোড তো নেগেটিভলি চার্জড, ক্যাথোড পজিটিভলি চার্জড। নেগেটিভ চার্জ কি ইলেকট্রনকে আকর্ষণ করবে? না, নেগেটিভ চার্জ করবে বিকর্ষণ। পজিটিভ চার্জ কি করবে? ইলেকট্রনকে আকর্ষণ। তাহলে ইলেকট্রন যাওয়া উচিত কোন দিকে? ইলেকট্রনের যাওয়া উচিত হচ্ছে ডান দিকে। কিন্তু ইলেকট্রন যদি ডান দিকে যায় তাহলে কি সার্কিট কমপ্লিট হবে? সার্কিট কিন্তু কমপ্লিট হবে না। সার্কিট কমপ্লিট হওয়ার জন্য ইলেকট্রনের অবশ্যই ক্যাথোড থেকে অ্যানোডের দিকে যাওয়া লাগবে। যদি ক্যাথোড থেকে অ্যানোডের দিকে যায় তখনই সার্কিট কমপ্লিট হবে, আদারওয়াইজ কিন্তু সার্কিট কমপ্লিট হবে না। এখন তুমি একবার চিন্তা করো, তোমরা স্থির তড়িৎ পড়ছো বা স্থির তড়িৎ যদি তুমি নাও পড়ো, তুমি ধরো এখানে একটা প্লাস চার্জ রাখছো বা অনেকগুলা প্লাস চার্জ রাখছো, আর এখানে হচ্ছে মাইনাস চার্জ রাখছো। এখানে একটা ইলেকট্রনকে রেখে দিছো, সেই ইলেকট্রন কোন দিকে যাওয়া উচিত? ইলেকট্রিক ফিল্ডের বিপরীত দিকে, তাই না? ইলেকট্রিক ফিল্ড যেদিকে কাজ করে আর নেগেটিভ চার্জ তার বিপরীত দিকে বল লাভ করে। বা তুমি এভাবেও চিন্তা করতে পারো, প্লাস চার্জ ইলেকট্রনকে আকর্ষণ করবে, মাইনাস চার্জও ইলেকট্রনকে বিকর্ষণ করবে। আলটিমেটলি ইলেকট্রনের যাওয়া উচিত হচ্ছে এই দিক বরাবর, বা এই দিক বরাবর ইলেকট্রন একটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স পাবে বা তড়িৎ বল পাবে, স্থির বৈদ্যুতিক তড়িৎ বল পাবে। ঠিক আছে, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স পাবে কোন দিক বরাবর? ডান দিক বরাবর। তাহলে ভাই ইলেকট্রন ডান দিক গেল না কেন? ইলেকট্রন বাম দিকে কেন আসলো? কারণ ইলেকট্রন এখন এনার্জি পেয়ে গেছে এই দিকে যাওয়ার জন্য, যেটা দিয়ে সে এই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সকেও ওভারকাম করে যাবে। ওকে, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স চাচ্ছে, ওকে বাধা দিচ্ছে যে না তুমি ওইদিকে যাও। ধরো তোমাকে আমি বাধা দিলাম 20 জুল শক্তি দিয়ে, ঠিক আছে? 20 জুল শক্তি দিয়ে আমি তোমাকে বাধা দিলাম। তুমি যদি 20 জুলের চেয়ে বেশি পরিমাণ কাজ বা সমপরিমাণ কাজ বিপরীত দিকে করতে পারো, তখন তুমি বাধাকে অতিক্রম করে যাইতে পারবা। ধরো আমি তোমাকে এদিকে বাধা দিচ্ছি 20 জুল, যে না তুমি আসতে পারবে না এইদিকে, বা একটা সার্টেন বল দিয়ে বাধা দিচ্ছি, তোমাকে থামানোর চেষ্টা করতেছি। তুমি কি করলা? বিপরীত দিকেই বাধার চেয়ে বেশি পরিমাণ কাজ করে ফেললা, তখন তুমি বাধাকে অতিক্রম করে চলে যেতে পারবা। সো এখানে এতটাই এনার্জি প্রডিউস হবে বা ইলেকট্রন এতটাই এনার্জি পেয়ে যাবে, সেই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের বাধাকে অতিক্রম করে চলে যাবে এই দিক বরাবর। ঠিক আছে, কেন কেন গেল? কারণ ইলেকট্রন এনার্জি পাইছে। যদি ইলেকট্রন এনার্জি না পাইতো সে তো এইদিকে যাইতেই পারতো না, তাই না? মাইনাস ওকে ঠেলা দিত, প্লাস ওকে টানতো, ইলেকট্রন যাইতো ওইদিকে, এই পাশে তো ইলেকট্রন আসতোই না। এই পাশে ইলেকট্রন তখনই আসা পসিবল যখন ইলেকট্রন এনার্জাইজ হবে। এবং ইলেকট্রন এনার্জি পাচ্ছে কিভাবে? আমাদের ইলেকট্রোলাইটের মধ্যে বিক্রিয়া হচ্ছে, এনার্জি প্রডিউস হচ্ছে, সেই এনার্জি রিসিভ করতেছে ইলেকট্রন, সে এনার্জি রিসিভ করে সেই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের বাধাকে অতিক্রম করে ক্যাথোড থেকে অ্যানোডে চলে আসবে। বুঝছেন? তাহলে ইলেকট্রন এনার্জি পাবে হচ্ছে এই জায়গাটাই, তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের ভিতরে। এখানে ইলেকট্রন এনার্জি পাবে, দেখো এখানে ইলেকট্রন এনার্জি পাবে। ওকে, এনার্জি পাবে। তারপর কি করবে? ইলেকট্রন তো আসলে ভালো না, আবার সেম কাহিনী, আবার আসবে অ্যানোডে, অ্যানোড থেকে আবার যাবে রোধে, আবার সব শক্তি বিসর্জন দিয়ে আসবে, তারপর আবার এই যে বলবে আমাকে এনার্জি দাও, এবং ব্যাটারি না দান ওকে আবার এনার্জি দিবে, ও আবার যাবে, আবার এনার্জি খরচ করবে, আবার এসে বলবে আবার এনার্জি দাও। এভাবে ব্যাটারি ওকে এনার্জি দিতেই থাকবে যতক্ষণ পর্যন্ত ব্যাটারির চার্জ আসে বা যতক্ষণ পর্যন্ত ব্যাটারির কাছে ওই এনার্জিটা আসে। একটা বার ব্যাটারির এনার্জি শেষ হয়ে গেলে তখন কিন্তু ব্যাটারি ইলেকট্রনকে আর এনার্জি দিতে পারবে না, তখন আমরা বলি ব্যাটারির চার্জ শেষ হয়ে গেছে। ওকে, বেসিক্যালি ব্যাটারির এনার্জি শেষ হয়ে গেছে, তার পক্ষে আর এনার্জি সাপ্লাই দেওয়া সম্ভব হচ্ছে না। বুঝতে পারছেন? একদম সহজ। সো এইভাবে হচ্ছে ব্যাটারি কি করে? ব্যাটারি ইলেকট্রনকে এনার্জি সাপ্লাই দেয়। ওকে, ব্যাটারি ইলেকট্রনকে এনার্জি সাপ্লাই দেয়। দেখো একটু, এনার্জি সাপ্লাই দেয়। এবং ইলেকট্রন কি করে? ইলেকট্রন আবার সেই এনার্জি খরচ করে। ইলেকট্রন তো কি বলবো আর, আমাদের মতো আর কি, যাই হোক, ইলেকট্রন সেই এনার্জি খরচ করে। কোথায় গিয়ে খরচ করে? ইলেকট্রন সেই এনার্জি খরচ করে
কোথায়? ওই যে রোধের মধ্যে যায়। রোধের মধ্যে যখন ইলেকট্রন পাস করবে তখন কি শক্তি খরচ হবে না? অবশ্যই শক্তি খরচ হবে। ইলেকট্রন সেই এনার্জি খরচ করে ফেলবে। ওকে, খরচ করে ফেলবে কোথায় গিয়ে? রোধের মধ্যে গিয়ে। রোধের মধ্যে গিয়ে দেন আবার আসবে ব্যাটারির কাছে যে দাও আবার শক্তি দাও, ব্যাটারি আবার দিবে, আবার যাবে, আবার আসবে, এভাবে চলতেই থাকবে। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত ব্যাটারির চার্জ আছে। তাহলে বুঝছেন ব্যাটারির কাজটা কি? ব্যাটারি হচ্ছে আমাদের ইলেকট্রনকে দিবে শক্তি সাপ্লাই করে, ইলেকট্রন সেই শক্তি আবার খরচ করবে, আবার ব্যাটারির কাছে আসবে, এবং এভাবে জিনিসটা লুপ আকারে চলতে থাকবে। আমরা বলবো আমরা কারেন্টের ফ্লো পাইছি। ক্লিয়ার? গুড। এখন ভাইয়া এগুলো কেন পড়লাম? কারণ আমাদের ব্যাটারির ইএমএফ পড়া লাগবে বা তড়িৎ চালক শক্তি পড়া লাগবে। বলো ব্যাটারির তড়িৎ চালক শক্তি কি জিনিস? এতটুকু তো আমরা বুঝছি, ব্যাটারির কাছে এনার্জি আছে, তাই না? ব্যাটারির কাছে কি আছে? ব্যাটারির কাছে তো এনার্জি আছে, সেই ইলেকট্রনকে এনার্জি সাপ্লাই দিচ্ছে। তাহলে তড়িৎ চালক শক্তি কি জিনিস? খেয়াল করে দেখো, ব্যাটারির যে অ্যানোড আর ব্যাটারির যে ক্যাথোড, তাদের মধ্যে একটা বিভব পার্থক্য থাকবে না? থাকা কিন্তু উচিত। এই পাশটা হচ্ছে প্লাস, এই পাশটা হচ্ছে মাইনাস। যদি এটা প্লাস হয় তাহলে অবশ্যই এটা হাই ভোল্টেজ। এটা কি? এটা হাই ভোল্টেজ। ওকে, বা বিভব বেশি। আর এই পাশটা মাইনাস, তাহলে এটা কি? এটা হচ্ছে লো ভোল্টেজ বা বিভবটা কম। তাহলে এখানে বিভব বেশি, এখানে বিভব কম, দুইটা প্রান্তের মধ্যে একটা বিভব পার্থক্য থাকবে না? অবশ্যই থাকবে। এই বিভব পার্থক্যকে আমরা কি বলবো? ইট ডিপেন্ডস। সব সময় একই নামে তুমি ডাকতে পারবা না। যদি এখানে কানেক্টিং ওয়্যার লাগানো না থাকে তখন তুমি বিভব পার্থক্যকে বলবা ইএমএফ। আর যদি এখানে কানেক্টিং ওয়্যার লাগানো থাকে তখন এই বিভব পার্থক্যকে তুমি বলবা প্রান্তীয় বিভব বা টার্মিনাল ভোল্টেজ। কি বললেন ভাইয়া? তার লাগানোর সাথে না সাথে এই বিভব পার্থক্যের কি সম্পর্ক? সম্পর্ক একটা আছে। তুমি যদি তার লাগাও এই বিভব পার্থক্য চেঞ্জ হয়ে যাবে, আর যদি তার খোলাও বিভব পার্থক্য হয়ে যাবে আবার আর একটা। ধরো তুমি বাজার থেকে একটা ব্যাটারি কিনে আসছো, হ্যাঁ, তোমাদের ইএমএফ বোঝায় আসো। এগুলো আসলে মজার জিনিস। ইএমএফ বা ইলেকট্রোমোটিভ ফোর্স। আচ্ছা, একটা জিনিস মাথায় রেখো, নাম ইলেকট্রোমোটিভ ফোর্স, বাট এটা কিন্তু ফোর্স না। হ্যাঁ, ধরো তোমার নাম হচ্ছে লেটস সাপোজ তোমার নাম হচ্ছে, কি নাম দিব তোমার? তোমার নাম হলো সুবল, ঠিক আছে? তোমার নাম হচ্ছে সুবল, কিন্তু তুমি সারাদিন বিছানায় পড়ে থাকো, তোমার শরীরে হাড্ডি ছাড়া কিছু নাই। এখন তার জন্য কি তুমি অনেক শক্তিশালী হয়ে গেছো তোমার নামের জন্য? না, নাম যা খুশি হোক না কেন, তুমি তো কাজে আসলে সুবল না। ওকে, সো সেম কাহিনী, ইলেকট্রোমোটিভ ফোর্স। নাম হচ্ছে ফোর্স, বাট ও আসলে ফোর্স না, ও হচ্ছে শক্তি। তাহলে নাম কেন ইলেকট্রোমোটিভ ফোর্স হইলো? হিস্টোরিক্যাল নেমিং ভাই, কিচ্ছু করার নাই। হ্যাঁ, কোনো এককালে বাপ মা নাম রেখে দিয়েছে সুবল, তার জন্যই কি আসলেই সুবল হয়ে যাবে? নাম রাখার সময় কি ঠিক করে জানতো যে ছেলে বড় হয়ে কি হবে? তোমার নাম রাখছে মেধাবী, লেটস সাপোজ তোমার নাম রাখছে মেধাবী। ওকে, তুমি বড় হয়ে পরীক্ষায় ব্যাক টু ব্যাক 3 বছর ফেল করছো, তোমার কি নাম চেঞ্জ হয়ে যাবে? না, তোমার নাম তো ওইটাই থাকবে, বাপ মা রেখে দিছে একবার, কি করবা তুমি? সেম কাহিনী, নাম ইলেকট্রোমোটিভ ফোর্স আসলে ফোর্স না, হিস্টোরিক্যাল নেমিং, কোনো এককালে রাখছিল, নাম আর চেঞ্জ করা হয় নাই। ঠিক আছে, বাট এটা আসলে কি বোঝায়? এইটা বোঝায় হচ্ছে ব্যাটারির ভোল্টেজ বা ব্যাটারির শক্তিকে। ওকে, এটা মেইনলি কি ইন্ডিকেট করে? ব্যাটারির ভোল্টেজ। দেখো, ব্যাটারির ভোল্টেজ, ব্যাটারির ভোল্টেজ। তাহলে ভাইয়া ব্যাটারির ভোল্টেজকে ব্যাটারির ভোল্টেজ না বলে ইএমএফ কেন বলতেছি? কারণ আছে। সব অবস্থায় ব্যাটারির ভোল্টেজকে তুমি ইএমএফ বলতে পারবা না। কখন বলতে পারবা? যখন ব্যাটারি সার্কিটে কানেক্টেড না। দেখো, যখন ব্যাটারি সার্কিটে কানেক্টেড না, যখন ব্যাটারি সার্কিটে কানেক্টেড থাকবে না, সার্কিটে, আচ্ছা আমি সার্কিট কিন্তু সিকেটি লিখি, ঠিক আছে? যখন তোমরা বিএসসি পড়তে আসবে, ট্রিপলি পড়তে আসবে, দেখবা সব জায়গায় সার্কিটকে সিকেটি লিখতেছে। ওকে, সো ইউজ টু হয়ে যাও, সিকেটি মানে হচ্ছে সার্কিট। যখন ব্যাটারি সার্কিটে কানেক্টেড থাকবে না, ওকে, ওই অবস্থায় ব্যাটারির অ্যানোড এবং ক্যাথোডের মধ্যে যে বিভব পার্থক্য, সেটাকে বলা হয় ব্যাটারির ইএমএফ। যখন ব্যাটারি সার্কিটে কানেক্টেড নাই, ওই অবস্থায় ব্যাটারির অ্যানোড এবং ব্যাটারির ক্যাথোডের যে বিভব পার্থক্য, সেটাকেই আমরা কি বলি? ব্যাটারির ইএমএফ। ওকে ভাইয়া, সার্কিটে কানেক্টেড না মানে কি? ধরো তুমি দোকানে গেছো, ওকে, দোকানে যা বললা যে মামা একটা সানলাইট দেন। সানলাইট কি ব্যাটারির নাম, তাই না? দিল, লেখা দেখলা 1.5 ভোল্ট, 2.2 ভোল্ট, এইটা হচ্ছে ইএমএফ। ব্যাটারির গায়ে যেটা লেখা থাকে। তুমি যখন বাজার থেকে ব্যাটারি কিনছো, তোমার কি তার সহ দিয়ে দিছে নাকি যে নাও ব্যাটারি দিলাম, সাথে একটা ফ্যান যুক্ত করে দিলাম, নিয়ে যাও, চালাতে চালাতে নিয়ে যাও, এরকম দেয় না? একটা নর্মাল ব্যাটারি দেয়, তাই না? সো সেটা তো সার্কিটে কানেক্টেড না। সেই অবস্থায় তুমি যদি ওর দুই প্রান্তের বিভব পার্থক্য মাপো,
ধরো এই দুই প্রান্তের বিভব পার্থক্য তুমি ভোল্টমিটার দিয়ে মাপলা, যেটা পাবা সেইটা হচ্ছে ইএমএফ বাজার থেকে যেটা কিনে আনছো। ওকে, ধরো লেখা আছে গায়ে, গায়ে কত লেখা আছে, গায়ে লেখা আছে 2.2 ভোল্ট, কত 2.2 ভোল্ট, এইটা লেখা আছে হচ্ছে ইএমএফ। ওকে, ইএমএফটা লেখা আছে, বুঝছেন? বাট এটা কিন্তু সার্কিটে কানেক্ট করলে চেঞ্জ হয়ে যাবে। সার্কিটে যখন কানেক্ট করবা তখন কিন্তু 2.2 ভোল্ট পাবা না। কেন পাবা না সেখানে আসতেছি, বাট আপাতত বিশ্বাস করো, আমরা বাজার থেকে যে ব্যাটারি কিনে নিয়ে আসি, সেই ব্যাটারির গায়ে যে লেখা থাকে এত ভোল্ট অত ভোল্ট, এটা হচ্ছে ব্যাটারির ইএমএফ, এবং এটা সার্কিটে কানেক্ট না করা অবস্থায়, সার্কিটে কানেক্ট না করলে ব্যাটারি অ্যানোড এবং ক্যাথোডের মধ্যে যে বিভব পার্থক্য, সেটাকে আমরা কি বলি, ব্যাটারির ইএমএফ বলি। ওকে, এখন কথা হচ্ছে ভাইয়া সার্কিটে যদি আমি কানেক্ট করি তাইলে সমস্যা কি? সার্কিটে কানেক্ট করলে কি ভোল্টেজ কমে যাবে? দ্য অ্যান্সার ইজ ইয়েস। কেন ভাইয়া সার্কিটে কানেক্ট করলে ভোল্টেজ কেন কমবে? আসো এটা নিয়ে একটু আলোচনা করা যাক, সার্কিটে কানেক্ট করলে কেন ব্যাটারির ভোল্টেজটা কমতেছে। ওকে, ধরো তুমি কি করলা, তুমি একটা এক্সপেরিমেন্ট চালাইলা, তুমি বললা যে আমি বাজার থেকে নিয়ে আসছি একটা 10 ভোল্টের ব্যাটারি, লেটস সাপোজ কত ভোল্টের ব্যাটারি, 10 ভোল্টের ব্যাটারি। ওকে, 10 ভোল্ট মানে ব্যাটারির গায়ে লেখা আছে 10 ভোল্ট। ওকে, তুমি কি করলা, তুমি হচ্ছে এখানে একটা রোধ কানেক্ট করলা, সেই রোধের মান হচ্ছে 5 ওম। ওকে, এখন তোমার উদ্দেশ্য হচ্ছে এই রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য মাপা, তার জন্য এখানে একটা ভোল্ট মিটার কানেক্ট করলাম। আমরা ভোল্ট মিটার, অ্যামিটার সব কিছু নিয়ে বিস্তারিত পড়বো, আপাতত জেনে রাখো ভোল্ট মিটারের সাহায্যে আমরা কোনো একটা ইলেকট্রিক কি বলে এটাকে, কম্পোনেন্টের দুই প্রান্তের বিভব পার্থক্য মাপি। আর অ্যামিটারের সাহায্যে হচ্ছে আমরা কোনো একটা সার্কিটের ব্রাঞ্চের মধ্যে দিয়ে কতখানি কারেন্ট ফ্লো করতেছে সেটা মাপি। সো ধরো আমরা দেখতে চাচ্ছি যে এই সার্কিটের মধ্যে দিয়ে কতটুকু কারেন্ট ফ্লো করতেছে এবং সার্কিটের এই রোধটার দুই প্রান্তের বিভব পার্থক্য কত। সো কারেন্ট মাপার জন্য আমরা এখানে একটা অ্যামিটার লাগাইছি, এটা কি, এটা হচ্ছে অ্যামিটার। ওকে, এগুলো নিয়ে আমাদের সব পড়া লাগবে, কিন্তু বিস্তারিত পড়তে হবে অ্যামিটার ভোল্ট মিটার নিয়ে। ওকে, এটা আমাদের অ্যামিটার এবং এটা ধরো আমাদের ভোল্ট মিটার। ভোল্ট মিটারটা কেন লাগাইছি, এই যে এই 5 ওহমের দুই প্রান্তের বিভব পার্থক্য মাপার জন্য। এখন ধরো তুমি মাপার আগেই রেজাল্ট বের করে অস্থির, তুমি বললা যে আরে মাপামাপির কি দরকার, রেজাল্ট তো আমি এমনিই বের করে দিতে পারি। আচ্ছা তুমি আমারে বলো এই সার্কিটের মধ্যে কতটুকু কারেন্ট ফ্লো করবে সেটা তুমি বের করতে পারা উচিত না? বলতো কতটুকু কারেন্ট ফ্লো করবে? এই সার্কিটের মধ্যে কারেন্ট ফ্লো করবে I ইজ ইকুয়ালস টু ভি ডিভাইডেড বাই আর পরিমাণ। ভাইয়া ভাইয়া ভি এর মান কত, ভি এর মান হচ্ছে 10, আর এর মান কত, আর এর মান হচ্ছে 5, তাইলে ভাইয়া কারেন্ট ফ্লো করবে হচ্ছে 2 অ্যাম্পিয়ার। তুমি তোমার সেই প্রথমেই ক্যালকুলেশন করে ফেলাইছো। ওকে, এখন তোমার আমি বলছি 5 ওহমের দুই প্রান্তের বিভব পার্থক্য কত হবে, তুমি বললা ভাই এটা কোনো ব্যাপার, ওহমের সূত্র কেন শিখাইছেন, ভি ইজ ইকুয়ালস টু আই আর, তাই না? এখান দিয়ে কারেন্ট গেছে কতখানি, 2 অ্যাম্পিয়ার তোমার হিসাব অনুযায়ী, এবং সেই 2 অ্যাম্পিয়ার কারেন্ট অবশ্যই 5 ওহমের মধ্যে দিয়েও গেছে, তাহলে 5 ওহমের দুই প্রান্তের বিভব পার্থক্য কত হবে, 2 ইনটু 5 মানে হচ্ছে 10 ভোল্ট। তার মানে এইটা হওয়া উচিত তোমার ভোল্ট মিটারের রিডিং এবং এইটা হওয়া উচিত তোমার অ্যামিটারের রিডিং। এবার তুমি বললে ঠিক আছে ক্যালকুলেশন তো করেই ফেলছি, একটু এক্সপেরিমেন্টালি দেখি। এইবার তোমার টনকটা নড়লো এবং তুমি এক্সপেরিমেন্টটা চালানোর পর একটু অবাক হয়ে গেলা। কিভাবে অবাক হইলা? তুমি দেখলা এই সেম সার্কিটই তুমি একটু আগে যেটার জন্য ক্যালকুলেশন চালাচ্ছিলা, এই সেম সার্কিট, এখানে আমাদের 10 ভোল্টের ব্যাটারি আছে, এখানে আমাদের রোধ আছে কত, 5 ওম। ঠিক আছে, যখন তুমি এই ভোল্ট মিটার এবং অ্যামিটারের রিডিং নিলা, তুমি দেখলা ভোল্ট মিটারের রিডিং আসছে হচ্ছে টা 9 ভোল্ট। ওকে, এবং অ্যামিটারের যে রিডিং মানে কারেন্টের যে মান সেটা আসছে হচ্ছে কত, 9 হচ্ছে ডিভাইডেড বাই 5 করা লাগবে 1.8 অ্যাম্পিয়ার। ওকে, এত। ভাইয়া আমার তো ব্যাটারি ছিল 10 ভোল্টের, 1 ভোল্ট কোথায় গেল? আমার কারেন্ট হওয়া উচিত ছিল 2 অ্যাম্পিয়ার, 0.2 অ্যাম্পিয়ার কোথায় গেল? এটা বিশাল সমস্যা, তাই না? হওয়ার কথা ছিল এটা, এটা ছিল আমাদের এক্সপেকটেশন বা এটা হওয়া উচিত ছিল, বাট রিয়ালিটি ওয়াজ ডিফারেন্ট। আমরা দেখলাম যে না, বিভব পার্থক্য হয়ে গেছে 9 ভোল্ট, 10 ভোল্ট তো নাই। এবং তুমি টেকনিক্যালি চিন্তা করো, এই রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য যা, এই পয়েন্ট আর এই পয়েন্ট কিন্তু সেম পয়েন্ট, এই পয়েন্ট আর এই পয়েন্ট কিন্তু সেম পয়েন্ট, তাহলে এই রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য যদি 9 ভোল্ট হয়, ব্যাটারির দুই প্রান্তের বিভব পার্থক্য কিন্তু 9 ভোল্ট। কি বলেন ভাইয়া, ব্যাটারি লিখেই রাখছি 10 ভোল্ট, দুই প্রান্তের বিভব পার্থক্য 9 ভোল্ট কেমনে হইল? কারণ এইটা ব্যাটারির বিভব পার্থক্যই না, এইটা হচ্ছে ব্যাটারির ইএমএফ। ওকে, এটা বিভব পার্থক্য না, এটা কি, এইটা হচ্ছে ইএমএফ। সার্কিটে যখন তুমি অ্যাপ্লাই করবা তখন হচ্ছে তুমি অ্যাকচুয়াল বিভব পার্থক্য দেখতে পারবা ব্যাটারির, সেইটা হচ্ছে কত, 9 ভোল্ট। এইটাকে বলে হচ্ছে প্রান্তীয় বিভব। এটাকে কি বলে, টার্মিনাল পটেনশিয়াল বা প্রান্তীয় বিভব। ওকে,
এখন প্রশ্ন হচ্ছে এই পার্থক্যটা কেন তৈরি হইল? এই যে প্রান্তীয় বিভবের মান ইএমএফ এর চেয়ে কম আসতেছে কেন? আমার হওয়ার কথা ছিল 10 ভোল্ট, হইছে 9 ভোল্ট, 1 ভোল্ট কোথায় যাচ্ছে? এই পার্থক্য তৈরি হয় অভ্যন্তরীণ রোধের জন্য বা ইন্টারনাল রেজিস্ট্যান্সের জন্য। ঠিক আছে, এই যে প্রান্তীয় বিভব এবং ইএমএফ এর মধ্যে একটা ডিফারেন্স ক্রিয়েট হচ্ছে। সবসময় দেখবা ইএমএফ এর মানটা প্রান্তীয় বিভবের চেয়ে বড়, অলওয়েজ। ওকে, ইএমএফ এর মান কি প্রান্তীয় বিভবের চেয়ে বড়। কেন বড় আসে? আসে হচ্ছে অভ্যন্তরীণ রোধের জন্য। কিসের জন্য? অভ্যন্তরীণ রোধ। ওকে, অভ্যন্তরীণ রোধ। ভাইয়া এই অভ্যন্তরীণ রোধ কি জিনিস? এটা আবার কই থেকে আসলো? এটা সম্পূর্ণরূপে একটা সেল বা কোষের বা ব্যাটারির প্রপার্টি। কিভাবে দেখাচ্ছি, আসো। অভ্যন্তরীণ রোধ এটাও একটু বুঝাই দিই একবারে, তারপর আসতেছি। ধরো এই হচ্ছে তোমার ব্যাটারি। ওকে, এটা তোমার ব্যাটারি। ব্যাটারির মধ্যে যেন কি আছে বলতো? ইলেকট্রোড আছে। কোথায়? এখানে, এখানে। ঠিক আছে, এটা হচ্ছে অ্যানোড, এটা হচ্ছে আমাদের ক্যাথোড। ঠিক আছে, বাইরে কানেক্টিং ওয়্যার আছে। কি আছে? কানেক্টিং ওয়্যার। এখানে আছে রোধ। ওকে ফাইন। এখানে আছে হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ। কোথায় তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ? আরে এটা, ঠিক আছে, এটা এটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ। ওকে 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 ওকে। আমার ইলেকট্রন ফ্লো করবে কেমনে? ইলেকট্রন হচ্ছে এই নেগেটিভ থেকে ফ্লো করা শুরু করবে। এই পাশে মাইনাস মাইনাস মাইনাস, এই পাশে প্লাস 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 প্লাস। বহির যে বর্তনী, বহির্বর্তনী মানে হচ্ছে আমাদের ব্যাটারির বাইরের যে সার্কিট। ওকে, ব্যাটারি বাদে যা আছে ওটাকে আমরা বলি হচ্ছে বহির্বর্তনী। ওকে, সো বহির্বর্তনীর মধ্যে ইলেকট্রন ফ্লো করবে আমাদের অ্যানোড থেকে ক্যাথোডের দিকে। এইদিকে হচ্ছে ইলেকট্রন ফ্লো করবে। আর কোষের ভিতরে ইলেকট্রন কোন দিকে ফ্লো করবে? কোষের ভিতরে ইলেকট্রন ফ্লো করবে ক্যাথোড থেকে অ্যানোডের দিকে। ইলেকট্রন যখন এই তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের মধ্যে দিয়ে ট্রাভেল করবে, সে কি কোনো বাধা ফেস করবে না? এত সহজ। সে কি পরমাণুগুলোকে পাবে না সামনে? যখন সে একটা তারের মধ্যে দিয়ে যাচ্ছিল তখনও সে ধাক্কা খাইছিল। যখন সেই দ্রবণের মধ্যে দিয়ে যাবে, দ্রবণে অণুপরমাণু নাই, অবশ্যই আছে। তারা কি ইলেকট্রনের গতিকে বাধা দিবে না? অবশ্যই দিবে। এই তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের মধ্যে দিয়ে ইলেকট্রন মুভ করার সময়ও বাধা পাবে এবং তার জন্য ইলেকট্রনের গতি বাধাগ্রস্ত হবে। এই যে ইলেকট্রনের গতি বাধাগ্রস্ত হইল কেন? কার প্রপার্টি এটা? এই তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ বা কোষের প্রপার্টি। এইটাকে বলি হচ্ছে আমরা কোষের অভ্যন্তরীণ রোধ। এই যে কোষ ইলেকট্রনের গতিকে বাধা দিচ্ছে বা কোষের ভিতরে ইলেকট্রনের গতিকে বাধা দিচ্ছে, এই প্রপার্টিকে আমরা কি বলি? কোষের অভ্যন্তরীণ রোধ। বুঝতে পেরেছেন? তাহলে এখানেও ইলেকট্রনের গতি বাধাগ্রস্ত হবে। ইলেকট্রনের গতি বাধাগ্রস্ত হবে। ঠিক আছে, বাধাগ্রস্ত হবে। এবং এই যে ইলেকট্রনের গতি বাধাগ্রস্ত হচ্ছে, এই যে প্রপার্টিটা এই কোষের, এটা কিন্তু কোষের প্রপার্টি। হ্যাঁ, এটার সাথে সার্কিটের কোনো সম্পর্ক নাই। তুমি সার্কিটে যা খুশি অ্যাড করো না কেন, এখানে আর এর মান বা অভ্যন্তরীণ রোধের মান চেঞ্জ হবে না। এটা সম্পূর্ণরূপে জাস্ট কোষের প্রপার্টি, ব্যাটারির প্রপার্টি। ওকে, তাহলে এই যে ইলেকট্রনের গতিকে বাধা দিচ্ছে ব্যাটারি, এই প্রপার্টিটাকে আমরা কি বলবো? এই প্রপার্টিটাকে বলবো হচ্ছে ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ দ্য সেল বা অভ্যন্তরীণ রোধ। বুঝেছো? খুবই খুবই সহজ। এবং এটাকে প্রকাশ করা হয় কি দ্বারা? এটাকে প্রকাশ করা হয় হচ্ছে আর দ্বারা। ওকে, এবং এই অভ্যন্তরীণ রোধকে আমরা সার্কিটে কিভাবে আঁকি জানো? দেখবা সার্কিটে ব্যাটারির পাশে না ছোট্ট একটা রোধ দিয়ে দেয়। ধরো এরকম একটা কিছু দেওয়া আছে, এই। ওকে, এখানে দেওয়া আছে ব্যাটারি এবং এখানে দেওয়া আছে ছোট্ট একটা রোধ। এইটা হচ্ছে কোষের অভ্যন্তরীণ রোধ। এভাবে লেখা থাকে যে ব্যাটারির ইএমএফ এটা হচ্ছে স্মল আর। এই স্মল আরটা হচ্ছে ব্যাটারির অভ্যন্তরীণ রোধ। এবং ব্যাটারি কোনটুকু বলতো? ব্যাটারি কি এইটুকু না, এই পুরাটা মিলে হচ্ছে ব্যাটারি। এই পুরাটা মিলে হচ্ছে কি আমাদের ব্যাটারি। ওকে, একদম সহজ। এবং এই যে স্মল আরটা, এইটাকে আমরা বলি হচ্ছে কি? ব্যাটারির অভ্যন্তরীণ রোধ, ইন্টারনাল রেজিস্ট্যান্স। আহারে আহারে আহারে, ব্যাপার না, নিচে লিখে দিচ্ছি ইন্টারনাল রেজিস্ট্যান্স। ওকে, রেজিস্ট্যান্স। আহারে, ওকে, ব্যাপার না, বুঝতে পারছো? সো এই হচ্ছে ব্যাপার। ইন্টারনাল রেজিস্ট্যান্স নামে একটা রেজিস্ট্যান্স আছে, সেটা হচ্ছে সম্পূর্ণরূপে ব্যাটারির প্রপার্টি, যে কিনা কি করে? ইলেকট্রনের প্রবাহকে
বাধা দেয়। এখন এখানেও একটা প্রশ্ন তোমার মনে জাগতে পারে যে ভাইয়া ইন্টারনাল রেজিস্ট্যান্স যদি ইলেকট্রনের প্রবাহকে বাধা দেয়, আমি ধরলাম ভাইয়া বাধা দেয়, তার জন্য ইএমএফ আর ব্যাটারির দুই প্রান্তের বিভব পার্থক্য কেন ডিফারেন্ট হইল? টার্মিনাল ভোল্টেজ আর ইএমএফ এর মধ্যে এই পার্থক্য কেন তৈরি হইলো ভাইয়া? বাধা তো দিল বুঝলাম, তার জন্য কারেন্টের মান কমতে পারে, তাই না? তার জন্য ভোল্টেজের মান কেমনে কমতেছে? এইটা হচ্ছে সমস্যা। বা ইএমএফ আর দুই প্রান্তের বিভব কেমনে আলাদা হচ্ছে, এটা হচ্ছে আমাদের একটু বোঝা লাগবে। তাহলে তুমি এই সার্কিটটার দিকে যদি একটু তাকাও, এটা নিয়ে যদি আমরা একটা অ্যানালাইসিস করি, খেয়াল করো। ধরো এই হচ্ছে আমাদের সার্কিট, এখানে আছে হচ্ছে ব্যাটারি, এইটা হচ্ছে তার অভ্যন্তরীণ রোধ, এবং এইটা হচ্ছে বহির্বর্তনীর রোধ, ঠিক আছে, ক্যাপিটাল আর। এটা কি আমাদের বহির্বর্তনীর রোধ। ওকে, আমি ধরলাম এই সার্কিটের ইএমএফ হচ্ছে বা ব্যাটারির ইএমএফ হচ্ছে এইটা, ইএমএফ হচ্ছে ই, ওকে, আর তার অভ্যন্তরীণ রোধ হচ্ছে আর, ঠিক আছে, ফাইন। ইএমএফ ই মানে কি? ইএমএফ ই মানে হচ্ছে এই পয়েন্ট এবং এই পয়েন্টের মধ্যে বিভব পার্থক্য হচ্ছে, ওকে, অভ্যন্তরীণ রোধ বাদে। যদি অভ্যন্তরীণ রোধ না থাকতো সেই অবস্থায় যে বিভব পার্থক্য, সেটাকে আমরা বলতেছি হচ্ছে ইএমএফ বা ই। যদি তুমি এই পয়েন্ট এবং এই পয়েন্টের বিভব পার্থক্য নাও, সেইটা হচ্ছে প্রান্তীয় বিভব, এবং এই দুইটা বিভব কিন্তু আলাদা। ইএমএফ এবং প্রান্তীয় বিভব ডিফারেন্ট। কেমনে ডিফারেন্ট দেখো বুঝাই দিই। ধরো এই বরাবর কারেন্ট ফ্লো করছে আই অ্যাম্পিয়ার, সার্কিটের মধ্যে কতটুকু কারেন্ট ফ্লো করছে? আই অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করছে। তাহলে আমাকে বলো তো এই পয়েন্ট এবং এই পয়েন্টের মধ্যে বিভব পার্থক্য কত হবে? এই দুইটা পয়েন্টের মধ্যে, ধরো এটা এ, এটা হচ্ছে বি, ওকে, তাহলে এটা এ হইলে এটাও এ হবে, এটাও কি হবে? বি হবে। এই দুইটা পয়েন্টের মধ্যে বিভব পার্থক্য কত বলো? আই মানের কারেন্ট আর রোধের মধ্যে দিয়ে ফ্লো করছে, ভোল্টেজ ড্রপ হবে কতটুকু? ওহমস ল, ভি ইজ ইকুয়ালস টু আইআর। তার মানে এই রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য বা ভিএবি হবে হচ্ছে আই ইনটু আর, ওকে, ঠিক আছে, সহজ। এইটা যদি হয় আমার, ধরো কথা কথা এটা এ হইলে এটাও তো এ, এবং এইটা ধরো সি পয়েন্ট, এ আর সি পয়েন্টের মধ্যে বিভব পার্থক্য কত? এ আর সি পয়েন্টের বিভব পার্থক্য হচ্ছে ভিএসি ইজ ইকুয়ালস টু ই, এটা হচ্ছে ইএমএফ, ওকে। এই যে ভিএসি, এ পয়েন্ট আর সি পয়েন্ট, ব্যাটারির এই দুইটা প্রান্তের মধ্যে যে বিভব পার্থক্য, সেটাকে আমরা কি বলতেছি? ইএমএফ। মানে হচ্ছে যদি অভ্যন্তরীণ রোধ উপস্থিত না থাকতো, বা যদি এখানে কোনো কারেন্ট ফ্লো না করতো, কারেন্ট ফ্লো না করলে অভ্যন্তরীণ রোধ উপস্থিত থাকা না থাকা একই কথা, ঠিক আছে, সেই অবস্থায় ব্যাটারির দুই প্রান্তের বিভব পার্থক্য যা, সেটাকে আমরা বলতেছি হচ্ছে ইএমএফ। তার মানে অভ্যন্তরীণ রোধের অনুপস্থিতিতে ব্যাটারির দুই প্রান্তের বিভব পার্থক্য যা, সেটাকে আমরা কি বলবো? ইএমএফ। এই দুইটার মধ্যে সম্পর্ক কি হবে? একটু চিন্তা করে দেখো তো এই দুজনের মধ্যে কি সম্পর্ক হওয়া উচিত। খেয়াল করো, এখান দিয়ে একটা কারেন্ট ফ্লো করছে না, এই যে আই মানের কারেন্টটা এখান দিয়ে ফ্লো করছে না, তাহলে এই কারেন্টটা কি অভ্যন্তরীণ রোধের মধ্যে দিয়ে ফ্লো করবে? অবশ্যই করবে। যদি অভ্যন্তরীণ রোধের মধ্যে দিয়ে এই কারেন্টটা ফ্লো করে, যদি ফ্লো করে, তাহলে এখানে একটা ভোল্টেজ ড্রপ হবে না অভ্যন্তরীণ রোধের ভিতরে? কতটুকু ভোল্টেজ ড্রপ হবে? ওহমস ল, আই মাল্টিপ্লাইড বাই আর, তাহলে এখানে ভোল্টেজ ড্রপ হবে হচ্ছে আই ইন্টু আর। এইটা হচ্ছে অভ্যন্তরীণ রোধের মধ্যে ভোল্টেজ ড্রপ, ঠিক আছে, অভ্যন্তরীণ রোধে ভোল্টেজ ড্রপ, ওকে, ফাইন। বুঝতে পারছো? এটাকে আমরা কি বলতে পারি? এটাকে আমরা বলতে পারি হচ্ছে ভি বি সি, বি পয়েন্ট এবং সি পয়েন্টের মধ্যে বিভব পার্থক্য, ওকে, সেটা হচ্ছে আই আর। এবার তুমি আমাকে বলো ভিএসি সমান কি হওয়া উচিত? ভিএবি প্লাস ভিবিসি, তাই না? আমি যদি এটাকে ধরো এইভাবে না করে একদম লম্বা একটা লাইন টানি, ধরো একটা লাইন টানলাম, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটা এ, এটা বি, এটা সি, ওকে, এ বি সি, ওকে। আমি তোমাকে বললাম এই দুইটা পয়েন্টের বিভব পার্থক্য ভিএবি, এই দুইটা পয়েন্টের বিভব পার্থক্য ভিবিসি, তাহলে ভিএসি বা এ এবং সি পয়েন্টের মধ্যে বিভব পার্থক্য কত হওয়া উচিত? ভিএসি হবে হচ্ছে ভিএবি প্লাস ভিবিসি। বুঝছো? খুবই সহজ। এই এ পয়েন্ট আর সি পয়েন্টের মধ্যে বিভব পার্থক্য কত হবে? তোমার তো এই পুরো লাইনটা ঘুরে আসা লাগবে, তাই না? তুমি তো আর এই বরাবর যাবে না। অনেকে মনে করতে পারো যে ভাই আমি তো মনে হয় এই বরাবর যাবো, না, কারেন্ট তো এই বরাবর ফ্লো করতেছে না, কারেন্ট ফ্লো করতেছে এই দিকে, তোমার ঘোরা লাগবে এই রাস্তায়। তাহলে এ থেকে সিতে যাইতে তোমার কি বিতে যাওয়া লাগবে না? অবশ্যই যাওয়া লাগবে। তাহলে এ থেকে বিতে যাইতে কিছুটা ভোল্টেজ ড্রপ হইছে, বি থেকে সিতে আসতে কিছুটা ভোল্টেজ ড্রপ হইছে, তাহলে এ থেকে সিতে আসতে টোটাল কতটুকু ভোল্টেজ ড্রপ হইছে? এ থেকে বিতে আসতে ভোল্টেজ ড্রপ প্লাস বি থেকে সিতে আসতে ভোল্টেজ ড্রপ, তার মানে ভিএসি হবে হচ্ছে ভিএবি প্লাস ভিবিসি। ভিএসি মানে কি? ইএমএফ,
ভিএবি মানে কি আইআর, ভিবিসি মানে কি আই স্মল আর। এখান থেকে আমরা ফর্মুলা পাই ই ইজ ইকুয়ালস টু ভি প্লাস আইআর। ঠিক আছে, বা তুমি এভাবে লিখতে পারো, ভিটা আপাতত হয়তো বা বুঝবা না, ই ইজ ইকুয়ালস টু আইআর প্লাস আই স্মল আর। ওকে, এইটা হচ্ছে ফর্মুলা, এবং এখান থেকে আমরা ইএমএফ এর ফর্মুলা পাই আই ইন্টু আর প্লাস আর। এইটা হচ্ছে ইএমএফ এর ফর্মুলা। বুঝতে পেরেছো? এইটা কি আমাদের ইএমএফ বা কোষের ইএমএফ বের করার ফর্মুলা। এবং এই যে তুমি বের করছিলে না শুধুমাত্র ভিএবি আইআর, এই এ পয়েন্ট আর বি পয়েন্টের মধ্যে বিভব পার্থক্য, সেইটা ছিল হচ্ছে প্রান্তীয় বিভব। সেটা কত? সেটা হচ্ছে আইআর। আর ইএমএফ কত? আইআর প্লাস আই স্মল আর। তাহলে ইএমএফ এর মানটা বড় হবে না? ইএমএফ এর মানটা সব সময় বড় হবে প্রান্তীয় বিভবের চেয়ে। তাহলে পুরো ব্যাপারটাকে যদি একটু সামারি করে দিই, আই গেস বুঝতে আপনাদের জন্য সুবিধা হবে। এখানে আই গেস মোটামুটি বুঝতেই পারছেন আমি কি ক্যালকুলেশন করছি না করছি। আমি ব্যাপারটা একটু সামারি করে দিই, তাহলে আই গেস বুঝতে আপনাদের জন্য একটু সুবিধা হবে। তাহলে এই ছিল আমাদের সার্কিট। ওকে, এই ছিল হচ্ছে আমাদের ব্যাটারি, এবং এই ছিল হচ্ছে আমাদের ব্যাটারির অভ্যন্তরীণ রোধ। ওকে, এইটা আমাদের বহির্বর্তনী। বহির্বর্তনীতে আমি একটা রোধকে বোঝাচ্ছি সিম্পলিফিকেশনের জন্য। এখানে একটার জায়গায় 10টা 20টা 50টা রোধও থাকতে পারে, মানে সার্কিটে যেরকম দেওয়া থাকবে। ধরো একটা রোধই আছে এবং সেটা হচ্ছে সার্কিটে এইভাবে কানেক্টেড। আমাদের ব্যাটারির ইএমএফ হচ্ছে ই, অভ্যন্তরীণ রোধ হচ্ছে স্মল আর, বহির্বর্তনীর রোধ হচ্ছে ক্যাপিটাল আর। বহির্বর্তনীতে যদি 10টা রোধ থাকে তাহলে সেই 10টা রোধের তুল্য রোধ হচ্ছে ক্যাপিটাল আর। ওকে, এবার আবার কারেন্ট ফ্লো করছে আই। পুরা ব্যাটারি কোনটা? পুরা ব্যাটারি কি এতটুকু? না 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 না, পুরা ব্যাটারি হচ্ছে এটা। পুরা ব্যাটারি কোনটা? পুরা ব্যাটারি হচ্ছে এটা। ওকে, এইটা হচ্ছে আমাদের পুরা ব্যাটারি। ওকে, গুড। তাহলে যদি আমার পুরা ব্যাটারি হয়, ব্যাটারির দুই প্রান্তের বিভব পার্থক্য কোনটা? এইটা এবং এটা। এটা যদি এ পয়েন্ট হয়, এটা যদি বি পয়েন্ট হয়, তাহলে ভি এ বি হচ্ছে ব্যাটারির দুই প্রান্তের বিভব পার্থক্য। এটাকে আমরা বলি প্রান্তীয় বিভব। তাহলে প্রান্তীয় বিভব কি? প্রান্তীয় বিভব হচ্ছে ব্যাটারির দুই প্রান্তের বিভব পার্থক্য। ভাইয়া ব্যাটারির দুই প্রান্তের বিভব পার্থক্য হিসেবে এটা নিলাম না কেন? ভাইয়া এই অভ্যন্তরীণ রোধও তো ব্যাটারির ভিতরেই আছে, ও তো ব্যাটারির বাইরে না। তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ কি ব্যাটারির বাইরে থাকবে? না, আমরা জাস্ট জিনিসটাকে দেখানোর জন্য বাইরে দেখাইছি, বাট জিনিসটা অ্যাকচুয়ালি ব্যাটারির ভিতরে। তার মানে এই পুরোটা মিলে হচ্ছে ব্যাটারি। তাহলে তোমাকে যদি বলে ব্যাটারির দুইটা প্রান্ত কোথায় কোথায়, একটা প্রান্ত এখানে আর একটা প্রান্ত এখানে, না, একটা প্রান্ত এখানে আর একটা প্রান্ত ওই পাশে, অভ্যন্তরীণ রোধের ওই পাশে। অভ্যন্তরীণ রোধ তো ব্যাটারির ভিতরেই আছে। ওকে, তাহলে এই হচ্ছে ব্যাটারির এক প্রান্ত, এই হচ্ছে ব্যাটারির আর এক প্রান্ত। তাহলে ব্যাটারির দুই প্রান্তের বিভব বা দুই টার্মিনালের বিভব পার্থক্য কত? ভিএবি, এটাকে আমরা বলি প্রান্তীয় বিভব। এইটা হচ্ছে আইআর। ঠিক আছে, এবং ব্যাটারির ইএমএফ কত? ব্যাটারির ইএমএফ হচ্ছে আই টাটা লেখো, ইএমএফ ইজ ইকুয়ালস টু আই ইন্টু আর প্লাস আর। বুঝতে পেরেছো? তাহলে প্রান্তীয় বিভবকে যদি লেটস সাপোজ আমি ভি দিয়ে প্রকাশ করি, যদি ভি দিয়ে প্রকাশ করি, তাহলে লেখা যায় না ইএমএফ ই ইজ ইকুয়ালস টু আই আর প্লাস আই স্মল আর? অবশ্যই লেখা যায়। এই আই আরটা কি? আই আরটা হচ্ছে প্রান্তীয় বিভব ভি প্লাস আই আর, দ্যাট মিনস ই মাইনাস ভি, এটা স্মল আর হবে রে, সরি, স্মল আর ইজ ইকুয়ালস টু আই স্মল আর। বুঝতে পেরেছো? সহজ। এজন্যই বলছিলাম যে যদি কারেন্ট ফ্লো না করে তাইলে হচ্ছে ইএমএফ আর প্রান্তীয় বিভব সেম হবে, মানে ইএমএফ যা প্রান্তীয় বিভব তাই। বাট যদি কারেন্ট ফ্লো করে তখন তুমি ব্যাটারির দুই প্রান্তে ইএমএফ এর সমান পরিমাণ ভোল্টেজ পাবা না। তুমি ব্যাটারির দুই প্রান্তে কোনটা পাবা বলো তো? তুমি কি এটা পাবা ব্যাটারির দুই প্রান্তে? না, তুমি পাবা হচ্ছে এইটা। এই আই আর পরিমাণ বিভব এটা হারাই যাবে। এটা কোথায় হারাই যাবে? এতটুকু হচ্ছে ব্যাটারির মধ্যে হারাই যাবে, এতটুকু ব্যাটারির মধ্যে হারাই যাবে, ব্যাটারির মধ্যে হারাই যাবে। যে ব্যাটারি সবাইকে দিয়ে বেড়াচ্ছে, ওর কি নিজের কোনো চাহিদা নাই, ওর কি নিজের জীবনে কোনো চাওয়া পাওয়া নাই। এই আয়ার আসলে ও নিজের জন্যই রেখা দিবে। ধরো 10 ভোল্ট আছে, কিন্তু 10 ভোল্ট দিবে না, 1 ভোল্ট বা 2 ভোল্ট নিজের জন্য রাখবে, বাকি 8 ভোল্ট বাকি দুনিয়ার জন্য সে উন্মুক্ত করে দিবে। বুঝতে পারছেন? যেটা সে নিজের জন্য রাখতেছে সেটা হচ্ছে অভ্যন্তরীণ রোধের মধ্যে ভোল্টেজ ড্রপ, এবং ততটুকু ভোল্টেজ বাইরের দুনিয়া বা এক্সটার্নাল সার্কিট পাবে না। সো ইএমএফ এর পুরোটা কিন্তু কখনোই এক্সটার্নাল সার্কিট পাবে না। অভ্যন্তরীণ রোধ শূন্য হওয়া অলমোস্ট ইম্পসিবল। অভ্যন্তরীণ রোধের মানে একটা না একটা কিছু থাকবে, যতই ছোট হোক থাকবে। তার মানে অভ্যন্তরীণ রোধের জন্য কিছুটা ভোল্টেজ ব্যাটারি নিজের মধ্যেই নষ্ট হবে, বাকিটা হচ্ছে সে এক্সটার্নাল সার্কিটকে সাপ্লাই দিতে পারবে। বুঝছো? গুড। তাহলে এতটুকু হচ্ছে ব্যাটারির মধ্যেই হারিয়ে যাবে বা হারাবে। ক্লিয়ার? খুবই সহজ।
তাহলে এখান থেকে বোঝার মতো যে ব্যাপারটা, এখান থেকে ম্যাথ আসতে পারে, যেটা আপনার বোঝা লাগবে সেটা হচ্ছে, যদি কখনো আপনাকে ব্যাটারির প্রান্তীয় বিভব বের করতে বলে, সেখানে কিন্তু অভ্যন্তরীণ রোধ ইউজ করা যাবে না। যদি ব্যাটারির ইএমএফ বের করতে বলে, তখন হচ্ছে তুমি অভ্যন্তরীণ রোধ ইউজ করবা। বুঝি নাই ভাইয়া, বুঝাই দিচ্ছি। ধরো তোমার কাছে এরকম ম্যাথ আসছে, কিরকম ম্যাথ আসছে, তোমাকে এরকম ম্যাথ দিছে। যদি এরকম ম্যাথ খুব বেশি আসে না, আসলেও এমসিকিউতে আসে, বুঝছিস? এগুলো হচ্ছে আমাদের অন্য ম্যাথ করার সময় কাজে লাগবে, যেমন আমরা যখন কোষের সমবায় পড়ব, তখন হচ্ছে এই কনসেপ্টগুলো কাজে লাগবে। বাট এখান থেকে ছোট ছোট এমসিকিউ চলে আসতে পারে, রিটেন আসার সম্ভাবনা কম। ধর তোকে এরকম কিছু একটা ম্যাথ দিছে, এই হচ্ছে ব্যাটারি, ওকে, এখানে আছে একটা রোধ, এখানে আছে হচ্ছে দুইটা রোধ, এখানে আছে আরো একটা রোধ। লেটস সাপোজ এটা হচ্ছে 10 ওম, এটাও ধর 10 ওম, ওকে, এটা হচ্ছে 5 ওম, ওকে। তোমাকে এভাবে বলে দিবে যে ব্যাটারির ইএমএফ ই ইজ ইকুয়ালস টু 10 ভোল্ট। ব্যাটারির অভ্যন্তরীণ রোধের ছবি কিন্তু এঁকে দিবে না, আমি তো ভালো মানুষ দেখে এঁকে দিলাম, তোমাকে পরীক্ষার হলে এঁকে দিবে না, এঁকে দিলে সেটা ভালো, বাট নর্মালি এঁকে দেয় না। তোমাকে বলছে অভ্যন্তরীণ রোধ হচ্ছে 0.1 ওম, এটা খুবই ছোট হয়, খুব বেশি বড় হয় না, ওকে। দিয়ে তোমাকে দুইটা প্রশ্ন করছে, হ্যাঁ, কয়টা প্রশ্ন? দুইটা প্রশ্ন, আমি এখানে লিখে দিচ্ছি, হ্যাঁ। একটা হচ্ছে কারেন্টের মান কত, এই সার্কিটে কতটুকু কারেন্ট ফ্লো করবে, এবং আরেকটা প্রশ্ন করছে এই সার্কিটের প্রান্তীয় বিভব কত। কি? প্রান্তীয় বিভব কত, ওকে। এই হচ্ছে দুইটা প্রশ্ন করছে তোমাকে। প্রথম কথা, অনেকেই কনফিউজড হয়ে যায় যাদের এই কনসেপ্টটা ক্লিয়ার না, যে বিভব তো দোয়াই আছে, আবার কি বের করব? এখানে বিভব দোয়া নাই, দোয়া আছে ইএমএফ। সেখান থেকে তোমার প্রথমে বের করা লাগবে কি? কারেন্ট, ওকে। কারেন্ট কেমনে বের করবা? দেখো ফর্মুলা কি ছিল? ফর্মুলা ছিল হচ্ছে ইএমএফ ইজ ইকুয়ালস টু আই ইন্টু আর প্লাস স্মল আর। এখানে স্মল আর ছিল ব্যাটারির অভ্যন্তরীণ রোধ, ক্যাপিটাল আর কি ছিল? বহির্বর্তনীর রোধ। যদি বহির্বর্তনীতে একটা রোধ থাকে, সেই রোধের মানে ক্যাপিটাল আর। যদি বহির্বর্তনীতে মাল্টিপল রোধ থাকে, দেন সবগুলা রোধের তুল্য রোধ হচ্ছে ক্যাপিটাল আর। তাহলে বলো এখানে বহির্বর্তনীর রোধ কত হবে? এখানে 10 এবং 10 কেমনে আছে? সমান্তরালে। তাহলে এই দুজনের তুল্য রোধ কত? এই দুজনের তুল্য রোধ হচ্ছে, অন্য কালার দিয়ে দেই নাহলে বুঝতে অসুবিধা হয়ে যাবে, এই দুজনের তুল্য রোধ হচ্ছে 5 ওহম। ঠিক আছে, এই 5 ওহম আর 5 ওহম কেমনে আছে? সমান্তরালে আছে না, শ্রেণী সমবায়ে আছে। এই দুজন সমান্তরালে ছিল, ও আর ও কেমনে আছে? শ্রেণী সমবায়ে। তাহলে এইটুকুর তুল্যরোধ কত? এইটুকুর তুল্যরোধ হচ্ছে 10 ওহম। এইটাই আমাদের বহির্বর্তনীর তুল্যরোধ বা এক্সটার্নাল সার্কিট, মানে হচ্ছে ব্যাটারি বাদে যা আছে তার তুল্যরোধ, ওকে। তাহলে আমাকে বলো কারেন্ট কতটুকু ফ্লো করবে? কারেন্টের মান হবে E ডিভাইডেড বাই R প্লাস R। এই যেখান থেকে লেখা যায় I ইজ ইকুয়ালস টু ইএমএফ ডিভাইডেড বাই আর প্লাস আর, ওকে। তাহলে ইএমএফ এর মান কত? ইএমএফ এর মান হচ্ছে 10। আর কি? এক্সটার্নাল সার্কিটের তুল্য রোধ, সেটা হচ্ছে 10। আবার ভাই বোন এখান থেকে একটা রোধ নিয়ে বসে দিচ্ছে এমন কিন্তু না, এটা পুরো এক্সটার্নাল সার্কিটটার তুল্য রোধ 10 আসছে, ওকে। প্লাস হচ্ছে স্মল আর 0.1। সো এখান থেকে আমরা কারেন্টের মান পাবো 10 ডিভাইডেড বাই 10.1। কত আসে? 10 ডিভাইডেড বাই 10.1 আসে হচ্ছে 0.99 অ্যাম্পিয়ার, ওকে। তার মানে এই সার্কিটে কিন্তু 1 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করবে না, এমন না যে 10 ওহম এখানেও দিছি 10 ভোল্ট কারেন্ট ফ্লো করবে 1 অ্যাম্পিয়ার, না, কারেন্ট ফ্লো করবে 0.99 অ্যাম্পিয়ার। এবার কি প্রশ্ন করছে? এবার প্রশ্ন করছে সার্কিটের প্রান্তীয় বিভব কত বা টার্মিনাল ভোল্টেজ কত। তাহলে প্রান্তীয় বিভব বা টার্মিনাল ভোল্টেজ, দেখো টার্মিনাল ভোল্টেজ হবে হচ্ছে V ইজ ইকুয়ালস টু I ইন্টু আর প্লাস আর। না না না, টার্মিনাল ভোল্টেজে শুধুমাত্র এক্সটার্নাল সার্কিটের তুল্যরোধী আসবে, অভ্যন্তরীণ রোধ কখনো প্রান্তীয় বিভবের ফর্মুলাতে আসবে না। তাহলে কারেন্টের মান 0.99, ওকে। আমার এক্সটার্নাল সার্কিটের রোধ 10, তার মানে আসবে হচ্ছে 9.9 ভোল্ট। এইটা হবে হচ্ছে অ্যান্সার। তাহলে ইএমএফ ছিল 10, বাট প্রান্তীয় বিভব কি 10 আসছে? না, 9.9 ভোল্ট, কিছুটা হইলেও কম আসবে। বুঝতে পারছেন? সো এই হচ্ছে ইএমএফ এবং প্রান্তীয় বিভবের মধ্যে পার্থক্য। এখান থেকে আরো কিছু বোঝার মতো ব্যাপার আছে, আরো কিছু ব্যাপার আছে। কি কি ব্যাপার আছে চলো এগুলো একটু বুঝাই দিই, হ্যাঁ, একবারে বুঝাই দিয়ে টপিকটা খতম করে দিই, ওকে। চলো, তোমাকে ধরো বলা হইলো এই যে ইএমএফ, এটার মান কিসের উপর ডিপেন্ড করে? এটা সম্পূর্ণরূপে ব্যাটারির উপর ডিপেন্ড করে। আমি যদি কারেন্টের মান চেঞ্জ করি, তার জন্য কি ইএমএফ এর মান চেঞ্জ হবে? একটা কথা বলো, ধরো আমি তোমাকে বললাম এই একটা ব্যাটারি আছে, ওকে, চিন্তা করে বলবা, হ্যাঁ, চিন্তা না করে বললে কিন্তু মাইট দিব, ওকে। এখানে আছে আমার অভ্যন্তরীণ রোধ, ঠিক আছে, স্মল আর, এটা হচ্ছে ক্যাপিটাল আর, এবং ব্যাটারির ইএমএফ হচ্ছে ইএমএফ ই, ওকে। আমি তোমাকে বললাম হঠাৎ করে ধরো আমরা সামহাও রোধের মানটা কিছু একটা চেঞ্জ করছি, ক্যাপিটাল আর এর মান, তার জন্য কারেন্টের মান চেঞ্জ হয়েছে। যদি কারেন্টের মান চেঞ্জ হয়, আই যদি চেঞ্জ হয়,
আই যদি চেঞ্জ হয় তাহলে কি ইএমএফ চেঞ্জ হবে? ইএমএফ কি চেঞ্জ হবে? চিন্তা করো তো, আই চেঞ্জ হলে কি ইএমএফ চেঞ্জ হওয়া উচিত? তুমি বলছো ভাইয়া ইএমএফ ইজ ইকুয়ালস টু আই ইন্টু আর প্লাস আর, তাহলে তো আই চেঞ্জ হলে ইএমএফ চেঞ্জ হওয়া উচিত। দ্য অ্যান্সার ইজ নো। আই চেঞ্জ হইলে ইএমএফ চেঞ্জ হবে না। ইএমএফ কি সার্কিটের প্রপার্টি? সার্কিটের মধ্যে কতখানি কারেন্ট আসবে না আসবে তার উপর ইএমএফ ডিপেন্ড করবে না। সার্কিটে কতটুকু কারেন্ট যাবে সেইটা ইএমএফ এর উপর ডিপেন্ড করবে, ইএমএফ সেটার উপর না। ইএমএফ সম্পূর্ণরূপে ব্যাটারির প্রপার্টি, এটা চেঞ্জ হবে না, এটা চেঞ্জ হবে না। এটা সার্কিট প্রপার্টি না যে সার্কিটের কোনো কিছু চেঞ্জ হওয়ার জন্য ইএমএফ এর মান চেঞ্জ হয়ে গেল। এটা ব্যাটারির প্রপার্টি। ওকে, এটা কার প্রপার্টি? এটা ব্যাটারি এর প্রপার্টি। বুঝতে পারছো? এমসিকিউ আসলে যেন ভুল না হয়। ইএমএফ সার্কিটের কোনো কিছুর উপর ডিপেন্ড করে না, এটা সম্পূর্ণরূপে ডিপেন্ড করে কার উপর? ব্যাটারির উপর। তাহলে ভাই এই যে ফর্মুলায় আজ আই চেঞ্জ হইলে এর মান চেঞ্জ হবে না? না না, চেঞ্জ হবে না। কারণ আইটা চেঞ্জ হবে কেমনে? তুমি আর এর মান চেঞ্জ করছো না, সো এমন ভাবে আই এর মান চেঞ্জ হবে যেন ই এর মান থাকে কনস্ট্যান্ট। ই এর মান চেঞ্জ হবে না, এটা সম্পূর্ণরূপে ব্যাটারি তুমি কিভাবে বানাইছো না বানাইছো তার উপর ডিপেন্ড করে। ওকে, গ্রেট। তাহলে ভাই এটা না হয় বুঝলাম। যদি আমি আই চেঞ্জ করি তাহলে কি টার্মিনাল ভোল্টেজ চেঞ্জ হবে? এইবার বলো তো কি বললাম? যদি আমি আই চেঞ্জ করি ভাইয়া, আই ধরো আমি চেঞ্জ করলাম, ওকে, চেঞ্জ করা হলো। দ্য কোয়েশ্চেন ইজ এইবার কি টার্মিনাল ভোল্টেজ চেঞ্জ হবে? টার্মিনাল ভোল্টেজ এইটা কি চেঞ্জ হবে বলো তো? না ভাইয়া, এইটা চেঞ্জ হবে না। কেন হবে না? কারণ ইএমএফ চেঞ্জ হয় নাই তাই। মাইক দিব। চিন্তা করো, টার্মিনাল ভোল্টেজ চেঞ্জ হবে ভাই, কেন চেঞ্জ হবে? আমার একটা কথা বলো, টার্মিনাল ভোল্টেজ চেঞ্জ না হয়ে কোথায় যাবে? ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে ইএমএফ ইজ ইকুয়ালস টু টার্মিনাল ভোল্টেজ প্লাস আই স্মলার, তাই না? তো টার্মিনাল ভোল্টেজের ফর্মুলা কি? টার্মিনাল ভোল্টেজের ফর্মুলা হচ্ছে ইএমএফ মাইনাস আই স্মলার। এইবার আমাকে বলো, তুমি চেঞ্জ করছো কি? চেঞ্জ করছো হচ্ছে কারেন্ট। কারেন্ট কেমনে চেঞ্জ করছো? এই এক্সটার্নাল সার্কিটের রোধের মান চেঞ্জ করে। লেটস সাপোজ এক্সটার্নাল সার্কিটের রোধের মান চেঞ্জ করছো, তার জন্য কারেন্টের মান চেঞ্জ হয়েছে। ওকে, এই ইএমএফ এর মান কি তার জন্য চেঞ্জ হবে? না, ইএমএফ এর মান তো চেঞ্জ হবে না, এটা তো কনস্ট্যান্ট। ওকে, এটা কি? এটা কনস্ট্যান্ট। ওকে ভাইয়া, এই স্মল আর এর মান কি চেঞ্জ হবে? না, ব্যাটারির অভ্যন্তরীণ রোধও চেঞ্জ হবে না। ব্যাটারির অভ্যন্তরীণ রোধ কারেন্টের মানের উপর ডিপেন্ড করে না। কিসের উপর ডিপেন্ড করে আসতেছি, বাট কারেন্টের মানের উপর ডিপেন্ড করে না সম্পূর্ণরূপে। এটাও ব্যাটারির প্রপার্টি, তাহলে এটার মানও কনস্ট্যান্ট। ওকে, তাহলে এইবার যদি আমি আই এর মান চেঞ্জ করি, এবার কি টার্মিনাল ভোল্টেজ চেঞ্জ হবে না? অবশ্যই চেঞ্জ হবে। এইটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? এইটা সেম থাকবে না রে, কি হবে? চেঞ্জ হয়ে যাবে। তার মানে কারেন্টের মান বা সার্কিটের কোনো প্রপার্টি যদি চেঞ্জ হয় তাহলে ইএমএফ চেঞ্জ হয় না, চেঞ্জ হয় কে? চেঞ্জ হয় হচ্ছে টার্মিনাল ভোল্টেজ। বুঝতে পারছেন? মনে থাকবে? শিওর? ভেরি গুড। এবং এখানেও আমি একটা কথা বললাম যে অভ্যন্তরীণ রোধের মান হচ্ছে এখানে চেঞ্জ হবে না। কেন? অভ্যন্তরীণ রোধের মান কিসের কিসের উপর ডিপেন্ড করে সেটাও একটু বলে দেই, এখানে সাইডেই লিখে দিই, হ্যাঁ, নতুন পেজে আর না যাই। অভ্যন্তরীণ রোধ কিসের কিসের উপর ডিপেন্ড করে? আর ডিপেন্ডস অন, লেখো। প্রথমত অভ্যন্তরীণ রোধ ডিপেন্ড করে ইলেকট্রোডের এরিয়ার উপর, ঠিক আছে? ইলেকট্রোডের এরিয়া মানে হচ্ছে আমরা যে তড়িৎদ্বারগুলো ব্যবহার করতেছি সেই তড়িৎদ্বারের ক্ষেত্রফলের উপর, যে তড়িৎদ্বারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত তার উপর। এবং তুমি যখন ইলেকট্রোডের এরিয়া বাড়াবা তখন যেটা হবে অভ্যন্তরীণ রোধের মানটা কমে যাবে, ঠিক আছে? কারণ আলটিমেটলি আমার তো ইলেকট্রনের পৌঁছানো লাগবে, একটা ইলেকট্রোড থেকে আর একটা ইলেকট্রোডে ইলেকট্রনের পৌঁছানো লাগবে। তো তুমি যখন এরিয়া বাড়াই দিচ্ছ তখন ইলেকট্রনের জন্য যাওয়ার অপশন বেড়ে যাচ্ছে অনেক বেশি। ধরো তুমি একদম চিকন একটা ইলেকট্রোড নিছো, এখানে অলরেডি অনেক ইলেকট্রন আছে এবং ইলেকট্রন আসার জায়গাও অনেক কম। সো এই ইলেকট্রন, নতুন একটা ইলেকট্রন এই ইলেকট্রোডে আসতে অনেক প্যারা খাবে, সে অনেক বাধা ফেস করবে, অভ্যন্তরীণ রোধের মান বেড়ে যাবে। বাট যদি তোমার ইলেকট্রোড হয় অনেক বড়, যে না প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশাল, অফুরন্ত জায়গা, আসো ইলেকট্রন, তখন ইলেকট্রন খুব ইজিলি আসতে পারবে বা ইলেকট্রোড ইলেকট্রনকে খুব ইজিলি রিসিভ করতে পারবে। তখন হচ্ছে তোমার অভ্যন্তরীণ রোধের মানটা কমে যায়। এর জন্য ইলেকট্রোডের এরিয়া যত বেশি হয় অভ্যন্তরীণ রোধের মান হয় হচ্ছে তত কম। আর কিসের উপর ডিপেন্ড করে ভাইয়া? আর ডিপেন্ড করে হচ্ছে দুইটা ইলেকট্রোডের মধ্যবর্তী দূরত্বের উপর, ঠিক আছে? ডিসটেন্স বিটুইন ইলেকট্রোডস, ডিসটেন্স বিটুইন
electrodes. Okay. Sorry. Distance between electrodes. Okay. দুইটা ইলেকট্রোডের মধ্যবর্তী দূরত্ব যত বাড়বে অভ্যন্তরীণ রোধ তত বাড়বে। বুঝাই যায়। কেমনে বোঝা যায় ভাইয়া? আমরা তো বুঝি না, তোমরাও আসলে বুঝো, চিন্তা করো না। দেখো, দুইটা ইলেকট্রনের মধ্যবর্তী দূরত্ব যদি বাড়ে তখন ইলেকট্রনের কি বেশি ডিস্টেন্স ট্রাভেল করা লাগবে না? ধরো একবার দুইটা ইলেকট্রনের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 5 সেন্টিমিটার, আরেকবার হচ্ছে 15 সেন্টিমিটার। কোথায় ইলেকট্রনের বেশি দূরত্ব অতিক্রম করা লাগবে? যখন 15 সেন্টিমিটার তখন সে বেশি ডিস্টেন্স অতিক্রম করবে, তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের মধ্যে বেশি বাধা পাবে, তখন কি রোধের মান বাড়বে না? রোধের মান বাড়বে। আস্তাগফিরুল্লাহ, এটা কি লিখছি? যদি এল এর মান বাড়ে অবশ্যই রোধের মান বাড়বে। ঠিক আছে, দুইটা ইলেকট্রনের মধ্যবর্তী দূরত্ব যেটা সেটা যদি বৃদ্ধি পায় অবশ্যই অভ্যন্তরীণ রোধ কি হবে? বৃদ্ধি পাবে। মনে থাকবে? শিওর? গুড। ভাই আরো কিছুর উপর ডিপেন্ড করে? ইয়েস ভাইয়া, ইয়েস। কিসের উপর? সেটা হচ্ছে কনসেন্ট্রেশন অফ দ্য ইলেকট্রোলাইট। কিসের উপর ডিপেন্ড করে? ইলেকট্রোলাইট বা তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের কনসেন্ট্রেশন বা ঘনত্বের উপর। ওকে, লেখো কনসেন্ট্রেশন অফ ইলেকট্রোলাইট। কনসেন্ট্রেশন অফ what of electrolyte বা তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ। ওকে, এবং তুমি তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের ঘনত্ব যত বাড়াবা রোধের মান তত বাড়বে। কেন ভাইয়া? তুমি ঘনত্ব বাড়াচ্ছ মানে কি? মলিকিউল বাড়তেছে, তাই না? ধরো একটা জিনিস অনেক বেশি ডাইলিউট, তার মানে কি তার উপাদান বা মৌল সংখ্যা অনেক কম বা তার মৌল অনেক কম। যখন তুমি ঘনমাত্রা বাড়াচ্ছ বা ঘনত্ব বাড়াচ্ছ তখন কি তার মৌল সংখ্যা অনেক বাইরে যেতেছে না? বা তার পরমাণু অনুপরমাণুর সংখ্যা বা মৌলের সংখ্যা কি অনেক বাইরে যাবে না? তারা কি বাধা বেশি দিবে না ইলেকট্রনকে? অবশ্যই বেশি বাধা দিবে। তো যখন তুমি ঘনমাত্রা বৃদ্ধি করবা কার? ইলেকট্রোলাইটের, তখন অবশ্যই অভ্যন্তরীণ রোধ কি হবে? বৃদ্ধি পাবে। ঠিক আছে, সহজ। আর একটা সম্পর্ক আছে, সেটা হচ্ছে টেম্পারেচারের সাথে, এবং টেম্পারেচারের সাথে সম্পর্কটা আসলে উল্টা। ঠিক আছে, আমি এখানে লিখে দিচ্ছি। তুমি যখন টেম্পারেচারটা বাড়াবা তখন অভ্যন্তরীণ রোধ কমে যাবে। ওকে, এটার আসলে বেশ কিছু কারণ আছে। একটা কারণ হতে পারে এরকম, তুমি যখন টেম্পারেচারটা বাড়াবা তখন অনুপরমাণুগুলো অনেক দূরে দূরে সরে যাবে, তখন ইলেকট্রনের জন্য যাওয়ার রাস্তাটা হবে অনেক ইজি, সো রোধটা কমে যাবে। বাট সবসময় যে রোধ কমে এমন না। তুমি একটা সার্টেন টেম্পারেচার পর্যন্ত, খুবই অল্প টেম্পারেচার পর্যন্ত যদি বাড়াও তখন আসলে রোধের মান না বাড়ে। ওকে, তারপর যখন তুমি টেম্পারেচার বাড়ানো শুরু করো তখন আসলে রোধের মান কমা শুরু করো, অভ্যন্তরীণ রোধের মান। ঠিক আছে, সেগুলো সব আসলে কেমিস্ট্রিতে তোমরা আরো ভালো মতো পড়বা যখন কেমিস্ট্রি সেকেন্ড পেপার চ্যাপ্টার 4 পড়বা। আপাতত জাস্ট কিছুটা আইডিয়া রেখে দাও যে অভ্যন্তরীণ রোধ এই জিনিসগুলোর উপর ডিপেন্ড করে, যে আমরা যদি ইলেকট্রোডের ক্ষেত্রফল বাড়াই, তড়িৎদ্বারের যদি ক্ষেত্রফল বাড়াই তখন অভ্যন্তরীণ রোধ কমে যাবে। দুইটা তড়িৎদ্বারের মধ্যবর্তী দূরত্ব যদি বাড়াই তখন আবার অভ্যন্তরীণ রোধ বাইরে যাবে। যদি ঘনত্ব বাড়াই, ঘনমাত্রা বাড়াই কার? তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের, তখন হচ্ছে অভ্যন্তরীণ রোধ বাইরে যাবে। আর যদি টেম্পারেচার বাড়াই তখন আবার অভ্যন্তরীণ রোধ কমে যাবে। কিন্তু অভ্যন্তরীণ রোধ কারেন্টের মানের উপর ডিপেন্ড করে না, কতটুকু কারেন্ট আমার ফ্লো করতেছে তার উপর, মানে তার সাথে অভ্যন্তরীণ রোধের কোনো সম্পর্ক নাই। অভ্যন্তরীণ রোধ দেখো কার উপর ডিপেন্ড করতেছে? শুধুমাত্র ব্যাটারির প্রপার্টির উপর, তাই না? টেম্পারেচারটা পুরোপুরি ব্যাটারির প্রপার্টি না, বাট বাকি সবকিছু কি ব্যাটারির প্রপার্টি। তো অভ্যন্তরীণ রোধ বলো, ইএমএফ বলো, এরা সম্পূর্ণরূপে নির্ভর করে ব্যাটারি কিভাবে তৈরি, কি দিয়ে তৈরি তার উপর। সার্কিটের মধ্যে কতটুকু কারেন্ট ফ্লো করতেছে, সার্কিটের রোধ কি আমি চেঞ্জ করলাম নাকি করলাম না, তার উপর এগুলো নির্ভর করে না। দেখেন ক্লিয়ার হয়েছে কিনা? অনেক কিছু বলে ফেলছি, দেখো তো বাচ্চারা বুঝছো কিনা? ও মাই গড, হ্যাঁ বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হওয়ার জন্য নাকি ছুটি দেওয়া লাগবে। কি দিন আসলো ভাই বেটা? বৃষ্টি হচ্ছে, তুই সামনে খিচুড়ি নিয়ে বসে ক্লাস কর, তুই ছুটি চাস কেন? পারলে আমারও এক প্লেট খিচুড়ি খাওয়া, তা না চাই ছুটি। এগুলো নিয়ে কই যাবো আমি? গড উদ্ধার করো আমাকে। দেখো বুঝছো কিনা? হ্যাঁ দাদা, একটা নির্দিষ্ট সার্কিটের নির্দিষ্ট ব্যাটারিতে নির্দিষ্ট ইএমএফ থাকে, তাই না? হ্যাঁ নির্দিষ্ট ইএমএফ থাকে, ইএমএফ এর মান চেঞ্জ হয় না, ইএমএফ এর মান নির্দিষ্ট। ওকে ভাইয়া কেমিস্ট্রি পড়াচ্ছেন? ইয়েস ইয়েস ইয়েস। ও আচ্ছা শোনো, আর একটা কথা বলছিলাম না, যে সার্কিটে যখন কারেন্ট ফ্লো করে না তখনই হচ্ছে তোমার যে দুই প্রান্তের বিভব পার্থক্য, সেটাকে আমরা ইএমএফ বলি। কেন? এটা একটু চিন্তা করো। ইএমএফ এর ফর্মুলা কি? I ইন্টু আর প্লাস আর। কই গেল ইএমএফ এর ফর্মুলা? আমি যদি এখানেও লিখি ইএমএফ ইজ ইকুয়ালস টু আই ইন্টু আর প্লাস আর, তাই না? এটা হচ্ছে আমার ইএমএফ এর ফর্মুলা। যদি সার্কিটে কারেন্ট ফ্লো না করে তাইলে কি অভ্যন্তরীণ রোধের মধ্যে কোনো ভোল্টেজ ড্রপ হবে? ধরো ব্যাটারির কাছে 10 ভোল্ট আছে, ঠিক আছে, বাট আমি যদি ওকে সার্কিটে কানেক্ট করি দেখা যাচ্ছে তার ভিতরে 2 ভোল্ট নষ্ট হয়ে যাচ্ছে। কেন? কারণ তার ভিতরে ইলেকট্রন ফ্লো করতেছে, করার সময় হচ্ছে তার একটা এনার্জি লস হচ্ছে, সো সে বাইরে সাপ্লাই দিতে পারতেছে 8 ভোল্ট। ওকে, বাট যদি তড়িৎ ফ্লো না করতো বা কারেন্ট ফ্লো না করতো
তখন কি আমার এই অভ্যন্তরীণ রোধের মধ্যে এনার্জি লসটা হইতো, ভোল্টেজটা হারাইতো না। তখন কিন্তু আমি ব্যাটারির দুই প্রান্তে ঠিক 10 ভোল্টই পাইতাম। ওকে, আমি কিন্তু ব্যাটারি সার্কিটে কানেক্টেড অবস্থায় যদি ইএমএফ 10 ভোল্ট হয়, 10 ভোল্ট কখনো মাপতেই পারবো না, কারণ কারেন্ট ফ্লো হওয়ার সময় ভিতরে একটা নির্দিষ্ট বিভব হারাই যাবে। কারণ আমি তো আর ব্যাটারির ভিতরে যে তার কানেক্ট করতে পারবো না, তাই না? আমি তো তার কানেক্ট করবো ব্যাটারির দুই প্রান্তে বা ব্যাটারির দুই টার্মিনালে। সো সবসময় আমি আসলে ওর ইএমএফ এর চেয়ে কিছুটা কমই পাবো। যদি আমি কারেন্টের ফ্লো বন্ধ করে দিতে পারি, তখন হচ্ছে এই অভ্যন্তরীণ রোধের মধ্যে কোনো ভোল্টেজ ড্রপ হবে না। তাহলে যে 2 ভোল্ট হারাই যেতেছিল, এখন কি এটা যাইতে পারবে যদি সার্কিটে কানেকশন না থাকে? না, কারণ কারেন্টই তো ফ্লো হচ্ছে না, এনার্জি হারাবে কোথায়? বুঝতে পেরেছেন? তখন হচ্ছে ওই অবস্থায় আমরা ব্যাটারির দুই প্রান্তের যদি বিভব পার্থক্য মাপি, তখন আমরা ইএমএফটা পাবো। এজন্যই বলা হয় যে একটা ব্যাটারির দুইটা টার্মিনালের বিভব পার্থক্য ইএমএফ কখন? যখন ব্যাটারি সার্কিটে কানেক্টেড না। যদি সার্কিটে কানেক্টেড থাকে তখন আর ইএমএফ পাওয়া যাবে না, তখন তার দুই প্রান্তে যেটা আমরা পাবো সেটা হচ্ছে তার টার্মিনাল ভোল্টেজ বা বিভব পার্থক্য বা প্রান্তীয় বিভব। ওকে, দেখো ক্লিয়ার কিনা? ও মাই গড, দেখো এই পর্যন্ত বুঝছি, তাইলে হচ্ছে আমরা সামনে আগাবো। বুঝছি দাদা, তাড়াতাড়ি ছুটি দেন। হ্যাঁ হ্যাঁ, এই যে ছুটি দিয়ে দিছি, এই মনে করো ছুটি, ঠিক আছে? পোলাপান গুলাকে আর ভালো করা গেল না। আচ্ছা, সামনে আগাচ্ছি। ওকে, এগুলো সব পড়াই ফেলছি। হ্যাঁ, এখানে অনেক ইয়াটিয়া লেখা আছে, বাট আমি তো খালি পড়াই গেছি। হ্যাঁ, এগুলো সব কিন্তু তোমাদেরকে পড়ানো শেষ। আচ্ছা দেখো, এখানে যে ছোট্ট একটা কোয়েশ্চেন দেওয়া আছে। ও, আরেকটা লাইন লিখে রাখো। এখানে একটা লাইন লিখো তো। কোথায় লিখবা? এখানেই লেখো। হ্যাঁ, সেটা হচ্ছে, আচ্ছা না, আরেকটু আগে লেখো। এই লাইনটা একটু লিখে রাখো, মানে আমি হচ্ছে একটা ভালো জায়গায় লিখতে চাচ্ছি। হ্যাঁ, এখানে লিখবা। হ্যাঁ, এখানেই লেখো, এই যে এখানে লেখো, এটা লেখো। সেটা হচ্ছে, এখানে না, এখানে লেখো। হ্যাঁ, সেটা হচ্ছে অভ্যন্তরীণ রোধ সব সময় বহির্বর্তনীর সাথে শ্রেণী সমবায়ে যুক্ত থাকবে বা শ্রেণী সংযোগে যুক্ত থাকবে। লেখো, এই লাইনটা লিখে রাখো, এমসিকিউতে আসে মাঝে মধ্যে। অভ্যন্তরীণ রোধ, অভ্যন্তরীণ, আচ্ছা না, এটাকে একটা নতুন পেজেই লেখো তো। অভ্যন্তরীণ রোধের স্লাইডটা কই গেল? ওই 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 তো, ঠিক আছে, লেখো, এখানে লেখো, কারণ একটা ছোট্ট ম্যাথও দেখাই দিই। লেখো তো, অভ্যন্তরীণ রোধ মানে ব্যাটারির ভিতরে যে রোধ আছে, অভ্যন্তরীণ রোধ সব সময়, অলওয়েজ কি করবে ভাইয়া? সব সময় বহির্বর্তনীর সাথে। বহির্বর্তনী মানে কি? মানে ব্যাটারি আর অভ্যন্তরীণ রোধ বাদে বাকি যা আছে সার্কিটের মধ্যে, তাই বহির্বর্তনী, ঠিক আছে? সব সময় বহির্বর্তনীর সাথে শ্রেণী সমবায়ে যুক্ত থাকবে বা সিরিজ কানেকশনে যুক্ত থাকবে। সিরিজ কানেকশনে যুক্ত থাকবে। ওকে, যুক্ত থাকবে। 2022 সালে ঢাকা বোর্ড একটা কোয়েশ্চেন আসছিল, এখান থেকে এমসিকিউ আসছিল, মোস্ট প্রবাবলি রিটেন না, একটা এমসিকিউ আসছিল। সেটা হচ্ছে এরকম একটা সার্কিট দিয়ে দিছিল, কি এরকম, এই দেখো, একটু টেস্ট পেপার খুলে দেখতে পারবা, এই এই ওকে, এক্স্যাক্ট এই সার্কিট কিনা তা মনে নাই, বাট কনসেপ্টটা এটাই ছিল। ওকে, এখানে বলা ছিল এই রোধের মান হচ্ছে 10 ওম, এই রোধের মান 4 ওম, এই রোধের মান 4 ওম। এখানে ব্যাটারির ইএমএফ দেওয়া আছে 10 ভোল্ট। দুইটা কোয়েশ্চেন করছিল, আর একটা হচ্ছে অভ্যন্তরীণ রোধ, সেটা হচ্ছে ধরো তোমার 0.5 ওম। এরকম একটা উদ্দীপক দিছিল এমসিকিউতে, দিয়ে হচ্ছে দুইটা প্রশ্ন করছিল। এক, এই বর্তনীর তুল্য রোধ কত, এবং দুই, এই বর্তনীতে কতখানি কারেন্ট ফ্লো করবে। ঠিক আছে, সো যদি তোমাকে এরকম ব্যাটারির ইএমএফ অভ্যন্তরীণ রোধ দিয়ে তুল্য রোধ বের করতে বলে, মাথায় রাখবা অভ্যন্তরীণ রোধ কিন্তু তুল্য রোধে অবশ্যই কাউন্ট হবে, অবশ্যই। ভাই, এখান দিয়ে যদি কারেন্ট ফ্লো করে, কারেন্ট কি ব্যাটারির ভিতর দিয়েও ফ্লো করবে না? অবশ্যই করবে। তাহলে কি অভ্যন্তরীণ রোধের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে না? যাচ্ছে। যেই রোধের মধ্যে কারেন্ট যাচ্ছে সে কি তুল্য রোধে কাউন্ট হবে না? অবশ্যই হবে। সো মাথায় রাখো, অভ্যন্তরীণ রোধ কিন্তু তুল্য রোধে কাউন্ট হবে। এবং অনেক স্টুডেন্ট এটা ভুল করছিল, আমার নিজের এখনো মনে আছে, 22 ব্যাচের অনেক পোলাপান এই জিনিস ভুল করছিল। ঠিক আছে, অভ্যন্তরীণ রোধকে তারা কাউন্ট করে নাই, বাকিটুকু হিসাব করে চলে আসছে। যদি তোমাকে বলে এখানে তুল্য রোধ কত, কেমনে হিসাব করবা? এই যে 4 ওম আর এই যে 4 ওম কেমনে যুক্ত? প্যারালালি যুক্ত। তাহলে এই দুজনের তুল্য রোধ কত? 2 ওম। তার সাথে 10 কেমনে যুক্ত আছে? সিরিজে। তার মানে কত? 12 ওম। তার মানে আমার বহির্বর্তনীর তুল্য রোধ, ব্যাটারি আর অভ্যন্তরীণ রোধ বাদ, এই যে বহির্বর্তনী, যেটা ব্যাটারির যেসব নিজস্ব প্রপার্টি সেগুলো বাদে যা আছে তাই আমার বহির্বর্তনী। সেই বহির্বর্তনীর তুল্য রোধ কত? বহির্বর্তনীর তুল্য রোধ হচ্ছে 12 ওম। ওকে, সার্কিটের তুল্যরোধ কত? সার্কিটের তুল্যরোধ কিন্তু 12 ওম না। যদি জিজ্ঞাসা করতো বহির্বর্তনীর তুল্যরোধ কত, তাইলে সেটা 12 ওম। হ্যাঁ, এটা কি? এটা হচ্ছে বহির্বর্তনীর তুল্যরোধ। একটু ভাষা খেয়াল করা লাগবে, প্রশ্নে কি চাইছে? বহির্বর্তনীর তুল্যরোধ যদি বের করতে বলে সেটা 12 ওম। বাট যদি বলে ভাইয়া সার্কিটের তুল্যরোধ কত, কি
সার্কিটের তুল্য রোধ, সেটা সিম্পলি হবে আর ইজ ইকুয়ালস টু বহির্বর্তনীর তুল্য রোধ প্লাস ব্যাটারির অভ্যন্তরীণ রোধ। ব্যাটারির অভ্যন্তরীণ রোধ সবসময় বহির্বর্তনীর সাথে সিরিজে যুক্ত বা সিরিজ কানেকশনে যুক্ত। তার মানে বহির্বর্তনীর তুল্য রোধ আর এক্সটার্নাল এই স্মল আর এর সাথে কেমনে আছে সিরিজে। তাহলে পুরো সার্কিটের তুল্য রোধ কত হবে আর এক্সটার্নাল প্লাস স্মল আর, ভুল যেন না হয়, ঠিক আছে। তাহলে 12 প্লাস 0.5 মানে হচ্ছে 12.5 ওহম। ক্লিয়ার? একদম সহজ, আসলে পারবি তো না? এটা কিন্তু এইচএসসি পরীক্ষা একবার আসছে এমসিকিউ, মনে যেন থাকে। বহির্বর্তনী বললে তখন হচ্ছে অভ্যন্তরীণ রোধ কাউন্ট হবে না, বাট যদি সার্কিটের পুরো সার্কিটের তুল্য রোধ বের করতে বলে তখন কিন্তু অভ্যন্তরীণ রোধ অবশ্যই কাউন্ট করা লাগবে। কেমনে করব সেটা? বহির্বর্তনীর তুল্য রোধের সাথে হচ্ছে অভ্যন্তরীণ রোধকে জাস্ট যোগ করে দিব, যোগ করলেই পুরো সার্কিটের তুল্য রোধ বের হয়ে যাবে। ওকে গুড, তাহলে আমাদের হয়ে গেল। এখান থেকে হচ্ছে একটা ম্যাথ করি আমরা, আসো কি বলছে আমাদেরকে। হচ্ছে এরকম একটা সার্কিট দিছে, দিয়া বলছে পাশের চিত্রে দুইটা রোধের মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহ মাত্রা কত, মানে হচ্ছে এই রোধ এবং এই রোধের মধ্যে দিয়ে কতটুকু কারেন্ট ফ্লো করবে সেটা আমার বের করা লাগবে। এটা বের করার অনেক উপায় আছে, ঠিক আছে। তুমি সিম্পলি এটার দুই প্রান্তের বিভব পার্থক্য বের করে সেখান থেকেও করতে পারো, চাইলে হচ্ছে কারেন্ট ডিভাইডার রুল দিয়েও করতে পারো, যেমনি তোমার ভাল লাগে। তাহলে আমি হচ্ছে তোমাকে একটু সহজ নিয়ম দেখাই। ওকে ফাইন, ধরো এটার দুই প্রান্তের বিভব পার্থক্য কত, ব্যাটারির 2 ভোল্ট। তাহলে কি এই রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য 2 ভোল্ট? না, এইটা ব্যাটারির ইএমএফ। এটা কি? এটা হচ্ছে ইএমএফ। ওকে, এই ইএমএফ আর এই রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য সেম আসবে? আসবে না। যদি এখানে ব্যাটারির ভোল্ট, আচ্ছা এখানে আবার একটা কথা আছে ভাই, এটা ব্যাটারির ইএমএফ কেমনে বুঝলেন? যদি অভ্যন্তরীণ রোধের কথা উল্লেখ থাকে ব্যাটারির পাশে এবং ব্যাটারির নিচে একটা ভোল্টেজ লেখা থাকে, সেটা ব্যাটারির টার্মিনাল ভোল্টেজ। আমরা এতদিন ধরে যত ম্যাথ সলভ করছি কোথাও এখানে অভ্যন্তরীণ রোধের কথা লেখা ছিল ব্যাটারির পাশে? কোথাও লেখা ছিল না। এর জন্য ওইটা হচ্ছে টার্মিনাল ভোল্টেজ বলে দিছিল। যদি অভ্যন্তরীণ রোধের কথা বলে না দেয় তখন তুমি বুঝবা যে টার্মিনাল ভোল্টেজ দিয়ে দিছে। ওকে, সো টার্মিনাল ভোল্টেজ ব্যাটারির দুই প্রান্তে যা হবে এখানেও তাই হবে, কারণ এটা সমান্তরালে যুক্ত। বাট যদি অভ্যন্তরীণ রোধের কথা উল্লেখ করে দেয় এবং এখানে ভোল্টেজ দিয়ে দেয়, সেটা টার্মিনাল ভোল্টেজ না, সেটা ইএমএফ। ওকে, তাহলে এখান থেকে আমার প্রথমে টার্মিনাল ভোল্টেজ বের করা লাগবে, সেইটা হবে হচ্ছে এই রোধের দুই প্রান্তের বিভব বা বিভব পার্থক্য। ওকে, দেন হচ্ছে ম্যাথ সলভ করা লাগবে। তাহলে কেমনে করা যায়? আমরা প্রথমে পুরো সার্কিটের কারেন্ট বের করি বা সার্কিটের মূল প্রবাহ বের করি, যেখান দিয়ে কারেন্ট আসলে কতটুকু ফ্লো করছে। ঠিক আছে, বলো কতটুকু ফ্লো করবে? I is equals to E divided by R plus small r। E এর মান কত? E এর মান হচ্ছে 2। ওকে, 2। আর এর মান কত? আর কি? বহির্বর্তনীর রোধ। বহির্বর্তনীতে রোধ আছে কয়টা? 2টা। তার মানে বসবে হচ্ছে বহির্বর্তনীর তুল্য রোধ 5 × 15 ডিভাইডেড বাই হচ্ছে 5 প্লাস 15। ওকে, 5 × 15 মানে কত বলতো? 5 × 15 মানে হচ্ছে ভাইয়া 75, নিচে হচ্ছে 20। ওকে, তাহলে উপরে 2, নিচে হচ্ছে 75/20 প্লাস কত রে? স্মল আর এর মান কত? 0.25। ওকে, সো এখান থেকে যদি ক্যালকুলেট করি তাহলে উপরে আসবে 2 × 20, নিচে আসবে হচ্ছে 75 প্লাস কত? 5। ওকে, তাহলে উপরে 40, নিচে হচ্ছে 80, মানে হচ্ছে 0.5 অ্যাম্পিয়ার। তার মানে বর্তনীর মূল প্রবাহ বা টোটাল কারেন্ট হচ্ছে 0.5 অ্যাম্পিয়ার। তার একটা নির্দিষ্ট অংশ এই রোধের মধ্যে দিয়ে যাবে আর একটা নির্দিষ্ট অংশ এই রোধের মধ্যে দিয়ে যাবে। কেমনে বের করবা? কারেন্ট ডিভাইডার ল ভাই। সো আমরা এখানে কারেন্ট ডিভাইডার রুল যদি অ্যাপ্লাই করি, ধরলাম এখান দিয়ে টোটাল কারেন্টের I1 ফ্লো করবে, এখান দিয়ে ফ্লো করবে I2। তাহলে I1 কত হবে? I1 হবে হচ্ছে, মনে আছে কিনা দুইটা রোধের জন্য আমরা কারেন্ট ডিভাইডার রুলের শর্টকাট শিখছিলাম? যাদের মনে নাই একটু কষ্ট করে আগের লেকচারটা করতে হবে, সেখানে শিখাইছিলাম। ওকে, তাহলে I1 কার মধ্যে দিয়ে? কারেন্ট 5 ওহমের মধ্যে দিয়ে। তাহলে উপরে কে বসবে? উপরে বসবে হচ্ছে 15 ওহম, নিচে 5 প্লাস 15 মাল্টিপ্লাইড বাই টোটাল কারেন্ট। ঠিক আছে, এই হচ্ছে ফর্মুলা। তাহলে উপরে আছে 15, নিচে আছে হচ্ছে 20, তার মানে 3/4 মাল্টিপ্লাইড বাই কারেন্টের মান কত? 0.5। তাহলে 3/4 ইন্টু 0.5 মানে হচ্ছে হাফ, তার মানে 3/8 অ্যাম্পিয়ার। এটা হচ্ছে I1। তাহলে I2 কত হবে? দেখো I2 বের করা খুব সহজ, তুমি চাইলে আরেকবার কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করতে পারো, অথবা I2 হবে টোটাল কারেন্ট মাইনাস I1। টোটাল কারেন্ট আসছে 0.5 অ্যাম্পিয়ার, তার একটা নির্দিষ্ট অংশ এখান দিয়ে গেছে, বাকি অংশ কোন দিক দিয়ে যাবে? এটা দিয়ে যাবে, সিম্পল। তো টোটাল কারেন্ট ছিল 0.5 বা হাফ, ওখান দিয়ে গেছে 3/8, বাকিটা যাবে হচ্ছে এখান দিয়ে। ঠিক আছে, সো যদি আমরা ক্যালকুলেট করি আসবে হচ্ছে 1/8 অ্যাম্পিয়ার। বুঝতে পেরেছেন? সো এই হবে হচ্ছে দুইটা রোধের মধ্যে দিয়ে কারেন্ট। বুঝছো?
একদম সহজ। তাহলে এই টাইপের প্রবলেম নর্মালি হচ্ছে রিটেনে দেয় না, বুঝছো? রিটেনে না এত সহজ প্রবলেম দিবেন, এগুলো তো বেশি সহজ। এগুলো হচ্ছে এমসিকিউতে দেয়। এগুলো কিসের জন্য ইম্পর্টেন্ট? এগুলো হচ্ছে এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ। আশা করি খুব বেশি সমস্যা হবে না, কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাওয়া উচিত। এবার আমরা শুরু করব হচ্ছে বৈদ্যুতিক ক্ষমতা এবং বৈদ্যুতিক শক্তি। ওই যে 9-10-এ পড়ছিল না যে একটা বাসা বাড়িতে ফ্যান চলতেছে 10 ঘন্টা, ফ্যানের ক্ষমতা হচ্ছে এত, বিদ্যুৎ বিল কত আসবে ভাইয়া? সেই ম্যাথগুলো হচ্ছে আমরা এখন করব, ঠিক আছে? তো আমরা পড়বো কি বৈদ্যুতিক শক্তি এবং বৈদ্যুতিক ক্ষমতা। খুবই সহজ জিনিস। দেখো ফর্মুলা আই গেস তোমাদের মুখস্থ, বাট সেই ফর্মুলা আসছে কিভাবে সেটা আশা করি তোমাদের মুখস্থ নাই, সেটা তোমাদেরকে একটু হালকা করে দেখাতে চাচ্ছি। ধরো তোমার কাছে এরকম একটা রোদ আছে, ওকে, বুঝছো? ওকে ওকে, এই এই ওকে, রোধের মান হচ্ছে আর, ফাইন। এখন ধরো এই রোধের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করতেছে। যদি কারেন্ট ফ্লো করে তার মানে অবশ্যই এখান থেকে চার্জ ফ্লো করতেছে বা ইলেকট্রন ফ্লো করতেছে। সো আমি ধরলাম এই রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য হচ্ছে ভি, কত? ভি, ওকে। এবং ওর মধ্যে দিয়ে চার্জ ফ্লো করতেছে কতখানি? কিউ পরিমাণ চার্জ, ওকে। কিউ কুলম চার্জ ফ্লো করতেছে টি সেকেন্ড সময় ধরে, টি সেকেন্ড সময়। কতটুকু চার্জ ফ্লো করতেছে? কিউ কুলম চার্জ এই রোধের মধ্যে দিয়ে। তাহলে আমাকে বলো তো এখানে কতখানি বৈদ্যুতিক শক্তি খরচ হবে? বলো তো কতখানি শক্তি খরচ হবে? ভোল্টেজ মানে কি? ভোল্টেজ মানে হচ্ছে 1 কুলম চার্জের উপর কৃত কাজ বা 1 কুলম চার্জের জন্য ব্যয়িত শক্তি। এটাই বিভবের সংজ্ঞা ছিল। আমি টি সেকেন্ড সময়ে কতটুকু চার্জকে ফ্লো করাইছি? কিউ কুলম চার্জ। তাহলে কিউ কুলম চার্জের জন্য ব্যয়িত বৈদ্যুতিক শক্তি কত হবে? কিউ কুলম চার্জের জন্য বা কিউ কুলম চার্জের উপর কৃত কাজ, বুঝছো? চার্জের উপর কৃত কাজ হবে হচ্ছে 1 কুলম্বের উপর কৃত কাজ হচ্ছে ভি, কিউ কুলম্বের উপর কৃত কাজ হবে কিউ ভি। স্থির তড়িতের একদম বেসিক ফর্মুলা। এখন এখানেও না বেশ কিছু কনফিউশন অ্যারাইজ হতে পারে যে ভাই এখানে কাজ কেন করা লাগতেছে, কাজ কেন করব? দেখো তুমি কার মধ্যে দিয়ে যাচ্ছ? রোধের মধ্যে দিয়ে। রোধ কি সেটা পছন্দ করবে যে আসো বাবা তোমাকে জামাই আদর করি, এরকম কিছু করবে না। রোধ তো তোমার প্রবাহকে দিবে বাধা। সেই বাধাকে অতিক্রম করার জন্য তোমার রোধের এগেইনস্টে কাজ করা লাগবে বা বাধার এগেইনস্টে কাজ করা লাগবে। সেই কাজ হচ্ছে এইটা, বুঝছো? সেই কাজ হচ্ছে এটা। এটা কি? এটা হচ্ছে রোধের বাধার এগেইনস্টে কৃত কাজ, ওকে। এটা কি? রোধের বাধার এগেইনস্টে কৃত কাজ। রোধের বাধার এগেইনস্টে কৃত কাজ, বুঝিস কিন্তু কি? রোধের বাধার এগেইনস্টে কৃত কাজ অথবা রোধের মধ্যে ব্যয়িত তড়িৎ শক্তি, অথবা কি? রোধে ব্যয়িত তড়িৎ শক্তি। হ্যাঁ ভাইয়া, এটাকে আবার রোধে ব্যয়িত তড়িৎ শক্তি কেন বলতেছেন? এরকম বলার কারণ কি ভাইয়া? মানি না, মানতে হবে। কেন মানতে হবে বুঝাচ্ছি। দেখো তুমি চিন্তা করো, রোধের মধ্যে দিয়ে যখন চার্জ ফ্লো করবে, রোধ সেটাকে বাধা দিবে। ধরো তুমিই ফ্লো করতেছো, তোমাকে রোধ বাধা দিচ্ছে, তার এগেইনস্টে সেই বাধাকে অতিক্রম করার জন্য তুমি কিউভি পরিমাণ কাজ করতেছো। তুমি যদি কাজ করো তুমি কি শক্তি পাবা? মানে এই শক্তি কি তোমারে রোধ দিবে? না, এই শক্তি তো তোমার খরচ হবে। ধরো তুমি একটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ, হাঁটার সময় দেখলা বাধা, তুমি বুঝলা, হিসাব টিসাব করে দেখলা যে এই বাধাকে অতিক্রম করার জন্য আমার 20 জুল কাজ করা লাগবে, এবং তুমি বাধাকে অতিক্রম করে গেলা। যাওয়ার পর কি তোমার শক্তির পরিমাণ 20 জুল বাড়বে? না, 20 জুল কমবে। তাহলে যদি এই চার্জ রোধকে ফ্লো বা রোধকে অতিক্রম করে বা রোধের বাধাকে অতিক্রম করে, তার জন্য যদি তার কিউভি পরিমাণ কাজ করা লাগে, এইটা কি তার শক্তির খরচ নাকি তার শক্তির গেইন? কোনটা? শক্তির খরচ। কেমন শক্তি? বিদ্যুৎ শক্তি। এর জন্য এটাকে বলা হচ্ছে রোধে ব্যয়িত তড়িৎ শক্তি। এই শক্তি সাপ্লাই দিবে কে? ভাইয়া জানি না, এতক্ষণ ধরে কি পড়াইলাম? শক্তি সাপ্লাই দেয় কে? চার্জকে, ব্যাটারি। এই শক্তি সাপ্লাই দিবে কে? এই এনার্জি সাপ্লাই দিবে হচ্ছে ব্যাটারি, ওকে। এই এনার্জি সাপ্লাই দিবে ব্যাটারি, বুঝেছো? এবং চার্জ কোথায় গিয়ে এনার্জি খরচ করবে? রোধের কাছে গিয়ে, যে নাও বাবা যা যা নিয়ে আসছি তুমি নিয়ে নাও, খরচ খরচ, ঠিক আছে? এ হচ্ছে একটা অবস্থা। তাহলে আমি যদি কিউ কুলম মানের চার্জকে ভি ভোল্ট বিভব পার্থক্যে একটা রোধের মধ্যে দিয়ে ফ্লো করাতে চাই,
আমার কতটুকু বৈদ্যুতিক শক্তি খরচ হবে বা আমার কতটুকু বৈদ্যুতিক কাজ করা লাগবে, কিউভি পরিমাণ। তাহলে আমি যদি তোমার জিজ্ঞাসা করি বৈদ্যুতিক শক্তি তো এতটুকু খরচ হইলো, কতটুকু বৈদ্যুতিক ক্ষমতা অপচয় হবে? রোধের মধ্যে কিন্তু খালি অপচয়ই হয়, রোধ কোনো ভালো কিছু না। তুমি রোধের মধ্যে দিয়ে যেই দিকেই কারেন্ট ফ্লো করো, রোধের মধ্যে সারা জীবন বৈদ্যুতিক শক্তি খরচই হবে, অপচয়ই হবে। ওকে, তাহলে শক্তি যদি খরচ হয়, ক্ষমতা কি অর্জন হবে নাকি? না, ক্ষমতাও অপচয় হবে। তাহলে বলো তো এই রোধের মধ্যে ব্যয়িত বৈদ্যুতিক ক্ষমতা কত হবে? লেখো, রোধে ব্যয়িত বৈদ্যুতিক ক্ষমতা কি? রোধে ব্যয়িত বৈদ্যুতিক ক্ষমতা। বলো কত হবে বৈদ্যুতিক ক্ষমতা? বলো বলো বলো, কেমনে বের করে? কৃত কাজ ডিভাইডেড বাই প্রয়োজনীয় সময়, তাই না? তুমি টি সেকেন্ড ধরে কিউ কুলম্ব মানে চার্জ ফ্লো করাইছো, তার জন্য এতখানি কাজ করছো, তাহলে একক সময়ে কতটুকু কাজ করছো? ডাব্লিউ ডিভাইডেড বাই টি, সেটাই তো ক্ষমতা, তাই তো? তাহলে বলো ডাব্লিউ মানে কি? ডাব্লিউ মানে হচ্ছে ভাইয়া কিউ বাই কিউভি, সরি কিউভি ডিভাইডেড বাই টি। এটাই যদি আমি একটু এইভাবে লিখি ভাইয়া, কিউ বাই টি মাল্টিপ্লাইড বাই ভি, কোনো সমস্যা আছে? না। কিউ বাই টি কি? একক সময়ে প্রবাহিত চার্জ। চেনা চেনা লাগে? অবশ্যই। এটা কি? এটা কারেন্ট। একক সময়ে প্রবাহিত চার্জকে আমরা কি বলি? কারেন্ট বলি। সো এখান থেকে আমাদের ফর্মুলা আসছে পি ইজ ইকুয়ালস টু ভিআই। বুঝেছ? সো এখান থেকে আমরা বৈদ্যুতিক ক্ষমতার ফর্মুলা পেয়ে যাই, পি ইজ ইকুয়ালস টু ভিআই। বুঝছিস? একদম সহজ। সো এটা হচ্ছে বৈদ্যুতিক ক্ষমতা বের করার ফর্মুলা বা ব্যয়িত বৈদ্যুতিক ক্ষমতা বের করার ফর্মুলা। ধরো তোমার কাছে একটা রোধ আছে, সেই রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য হচ্ছে 20 ভোল্ট এবং তার মধ্যে দিয়ে 2 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করতেছে। তোমরা যদি কেউ জিজ্ঞাসা করে এই রোধের মধ্যে অপচয়কৃত, অপচয় বলে ফেললাম মনে হয়, অপচয়কৃত বৈদ্যুতিক ক্ষমতা কত হবে? রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য মাল্টিপ্লাইড বাই রোধের মধ্যে দিয়ে ফ্লো করা কারেন্ট। বুঝছেন? এইটা হচ্ছে কি রোধের মধ্যে ব্যয়িত ক্ষমতা বা বৈদ্যুতিক ক্ষমতা। লেখো, রোধে ব্যয়িত বৈদ্যুতিক ক্ষমতা। ওকে ভাইয়া, রোধে ব্যয়িত এই বৈদ্যুতিক ক্ষমতার কি একটাই ফর্মুলা আছে? না, আরো ফর্মুলা আছে। ভাইয়া এটার একক কি? ক্ষমতার একক যা তাই, এটার একক হচ্ছে ওয়াট। ওকে, একক কি? একক হচ্ছে ওয়াট বা সিম্পলি ডাব্লিউ। ক্লিয়ার? বুঝছি না? সহজ না একদম? বলো তো। একদম সহজ। ভাই বৈদ্যুতিক ক্ষমতার আর কি কি ফর্মুলা আছে? চল একটাবার দেখে ফেলি। আমরা ফর্মুলা কি পাইলাম? আমরা ফর্মুলা পাইলাম হচ্ছে P ইজ ইকুয়ালস টু VI, তাই না? বৈদ্যুতিক ক্ষমতা সমান। দেখছো না এই ফর্মুলা? 9 10 দেখছো না? অবশ্যই দেখছো। তুমি ওহমের সূত্র জানো? বলো ভাইয়া জানি। V ইজ ইকুয়ালস টু কি? IR। একটা কাজ করো তো, V কে IR দিয়ে রিপ্লেস করো। তাহলে ফর্মুলা কি হয়ে যাবে? ফর্মুলা হয়ে যাবে P is equals to IR into I, that means I square R। এই হচ্ছে বৈদ্যুতিক ক্ষমতা বের করার আরেকটা ফর্মুলা বা ব্যয়িত বৈদ্যুতিক ক্ষমতা বের করার আরেকটা ফর্মুলা। ঠিক আছে? সহজ। ভাই আরো কোনো ফর্মুলা আছে? আছে। দেখো, V is equals to IR, আমরা একবার V কে রিপ্লেস করছি আর একবার I কে রিপ্লেস করি। তাহলে আর I সমান কি লেখা যায়? I সমান লেখা যায় V ডিভাইডেড বাই R। যদি লেখা যায় এবং সেটাকে যদি আমরা একটু রিপ্লেস করি এখানে বা এখানে যেখানে তুমি করতে চাও, P is equals to V into I মানে হচ্ছে V ডিভাইডেড বাই R। সো এখান থেকে ফর্মুলা আসবে P is equals to V স্কোয়ার ডিভাইডেড বাই R। এই হচ্ছে বৈদ্যুতিক ক্ষমতা বের করার আরেকটা ফর্মুলা বা অপচয়কৃত বৈদ্যুতিক ক্ষমতা বের করার আরেকটা ফর্মুলা। তাহলে তিনটা ফর্মুলা আমাদের মাথায় রাখা লাগবে। এটা হচ্ছে একটা জানলে আসলে বাকি দুইটা বের করা কোনো প্যারা না। এই হচ্ছে 2, এই হচ্ছে 3। একক কি? ক্ষমতার ওয়াট। মনে থাকবে? শিওর? ভেরি গুড। এবার ভাইয়া বৈদ্যুতিক ক্ষমতা তো বুঝলাম, বৈদ্যুতিক শক্তি কেমনে বের করব? ক্ষমতা তো বুঝলাম। ধরো আমি তোমাকে বললাম টি সময় ধরে কারেন্টের ফ্লো হচ্ছে কোনো একটা রোধের মধ্যে দিয়ে বা কোনো একটা টিভি, কোনো একটা ফ্যান, কোনো একটা লাইটের মধ্যে দিয়ে, তার জন্য কতটুকু বৈদ্যুতিক শক্তি অপচয় হচ্ছে। অপচয় কেন? দেখো, তুমি যখন একটা বাল্ব জ্বালাবা বা ধরো একটা লাইট জ্বালাবা, তার জন্য কি তোমার বৈদ্যুতিক শক্তি সাপ্লাই দেওয়া লাগবে না? সাপ্লাই দেওয়া লাগবে। সেই শক্তি কি তুমি আবার ফিরে পাবা? এটা কি ফিরে পাওয়া যায়? না, সেটা তো নষ্ট হয়ে যায়, তাই না? একটা বাল্ব জ্বলতেছে বৈদ্যুতিক শক্তি ব্যবহার করে, ধরো 10 জুল শক্তি লাগতেছে, এত না আরো বেশি লাগবে। সেই শক্তি তুমি আবার ফিরে পাবা সাপ্লাই দেওয়ার পরে? না, সেই শক্তি কিন্তু শেষ। বাল্ব সেটাকে তাপ শক্তি এবং আলোক শক্তিতে রূপান্তর করে দিবে, সেই শক্তিকে তুমি আর ফিরে পাচ্ছ না। ওকে, মানে বিদ্যুৎ শক্তি আকারে তো অ্যাটলিস্ট ফিরে পাচ্ছ না। সেই জন্য আমরা বলি হচ্ছে খরচ হওয়া বৈদ্যুতিক শক্তি বা অপচয়কৃত বৈদ্যুতিক শক্তি। অপচয়কৃত বলার পিছনে একটা বড় কারণ আছে। যেমন ধরো তুমি যেসব লাইট বাল্ব জ্বালাও, লাইট বাল্বে ধরো তুমি বৈদ্যুতিক শক্তি দিলে 100 জুল,
তার মধ্যে থেকে তুমি লাইট কতটুকু পাও বলো তো, আলোক শক্তি কতটুকু পাও, আলোক শক্তি পাও 10 জুল, 15 জুল, 20 জুল, বাকি সব কিন্তু তাপ শক্তি হিসাবে নষ্ট হয়ে যায়। বুঝছো, একটা মেজর অংশ। এর জন্য কিন্তু তাপকে বলা হয় সবচেয়ে বাজে শক্তি বা সবচেয়ে খারাপ, সবচেয়ে নষ্ট শক্তি হচ্ছে তাপ। কারণ তাপ শক্তি সবচেয়ে বেশি নষ্ট হয়। ধরো তুমি আমার সামনে আসলে, আমার মেজাজটা হলো খারাপ, ঠিক আছে, তোমাকে দিলাম হচ্ছে একটা ধাক্কা, এই তোমাকে আমি ধাক্কাটা দিলাম, এখানে একটা কি ফ্রিকশন বা একটা ঘর্ষণ তো হয়েছে, তাই না, একটা ধাক্কা তো লাগছে, কিছুটা হইলেও তাপ শক্তি উৎপন্ন হবে। এই তাপ শক্তি ব্যবহার কি, কোনো ব্যবহারই নাই। তুমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ, হাঁটার সময় তোমার পায়ের সাথে রাস্তার ঘষা লাগতেছে, তাপ শক্তি উৎপন্ন হচ্ছে। ব্যবহার কি ভাই, কোনো ব্যবহারই নাই। আমি কতক্ষণ ধরে আমার মাথা এমনি এমনি করলাম, ঠিক আছে, একটু তাপ শক্তি উৎপন্ন হলো, ব্যবহার কি, কোনো ব্যবহারই নাই। তাপ হচ্ছে সবচেয়ে নষ্ট শক্তি। ওকে, যাই হোক, এখন প্রশ্ন হচ্ছে আমরা অপচয়কৃত ক্ষমতা তো পাইলাম, যে কতটুকু বৈদ্যুতিক ক্ষমতা আমার অপচয় হচ্ছে। শক্তি কেমনে বের করব? খুবই সহজ ভাই, আমরা ক্ষমতাকে যদি সময় দিয়ে গুণ করি তাহলেই শক্তি পাওয়া যাবে। সব সময়, সব সময় না। কি বলেন ভাইয়া? দেখো বুঝাচ্ছি। ধরো তোমার কাছে একটা রোধ আছে, ঠিক আছে। আচ্ছা, একটা রোধের কোন জিনিসটার মান মোটামুটি কনস্ট্যান্ট থাকে? তুমি যে টেম্পারেচার চেঞ্জ না করো, রোধের একটা জিনিস কনস্ট্যান্ট থাকবে, সেটা হচ্ছে আর রোধের নিজের মান, তাই না? তাই না? ধরো তোমার কাছে, ধরো কথা কথা তোমার একটা বাল্ব দিলাম বা তোমাকে আমি একটা ফ্যান দিলাম, ওকে, দিয়ে আমি বললাম এই ফ্যানের মধ্যে বিভব পার্থক্য, কারেন্ট আর রোধ, এই তিনটা প্রপার্টির কোনটা কনস্ট্যান্ট থাকবে? রোধ। বিভব পার্থক্য কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে, ভোল্টেজ আপ ডাউন করে, কারেন্টের মানও তখন চেঞ্জ হয়ে যাবে, বিভব চেঞ্জ হইলেই কারেন্ট চেঞ্জ হয়ে যাবে, কিন্তু কনস্ট্যান্ট থাকবে হচ্ছে রোধ। এর জন্য আমরা এমন কিছু ফর্মুলা প্রেফার করব যেখানে অ্যাটলিস্ট একটা কনস্ট্যান্ট থাকতেছে। দেখবা P ইজ ইকুয়ালস টু VI, এই ফর্মুলাটা না খুব বেশি আমরা ইউজ করব না। কেন? কারণ এখানে দুইটাই ভ্যারিয়েবল, ভি এর মানও চেঞ্জ হইতে পারে এবং ভি এর মান চেঞ্জ হইলে আই এর মানও চেঞ্জ হয়ে যাবে। মানে এই দুইজনের মধ্যে একজন যদি চেঞ্জ হয় আর একজন চেঞ্জ হইতে বাধ্য। ধরো তুমি কারেন্টের মান চেঞ্জ করলা, বিভব পার্থক্য চেঞ্জ হবে না? চেঞ্জ হবে। তুমি বিভব পার্থক্য চেঞ্জ করলা, কারেন্টের মান চেঞ্জ হবে না? চেঞ্জ হবে। একজন চেঞ্জ হলে দুইজনই চেঞ্জ হয়ে যাবে। সো এই ফর্মুলাটাকে আমরা একটু অ্যাভয়েড করার ট্রাই করব, ঠিক আছে? তাহলে ধরো আমাদের কাছে এই আছে রোধ, রোধের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করছে আই অ্যাম্পিয়ার। আমি তোমাকে বললাম এখানে অপচয়কৃত বৈদ্যুতিক ক্ষমতা কত? অপচয়কৃত বৈদ্যুতিক ক্ষমতা হবে, আচ্ছা সবসময় যে আবার এটাকে অ্যাভয়েড করবে এমন না, আমরা আবার সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে হচ্ছে এই ফর্মুলাটা অনেক ক্ষেত্রে ইউজ করি, যদিও আমরা এটা দিয়েও কাজ চালাতে পারবো। যাই হোক, আসতেছি আমি। এখানে প্রথমে খেয়াল করো, একটা রোধ আছে, তার রোধের মান হচ্ছে আর এবং তার মধ্যে দিয়ে আই মানের কারেন্ট গেছে। আমি বললাম এখানে অপচয়কৃত বৈদ্যুতিক ক্ষমতা কত? বলো অপচয়কৃত বৈদ্যুতিক ক্ষমতা কত হবে? P ইজ ইকুয়ালস টু I স্কোয়ার্ড আর। ওকে, এখানে আর এর মানটা মোটামুটি কনস্ট্যান্ট যদি আমরা টেম্পারেচার চেঞ্জ না করি, কারণ টেম্পারেচার চেঞ্জ করলে এটা অনেক বেশি কমপ্লেক্স হয়ে যাবে। তো আমরা ধরলাম টেম্পারেচার মোটামুটি কনস্ট্যান্ট, সেক্ষেত্রে আর এর মানটা কনস্ট্যান্ট থাকবে। আয়ের মানটা চেঞ্জ হইতে পারে, আয়ের মান কনস্ট্যান্টও থাকতে পারে, চেঞ্জ হইতে পারে। যদি আয়ের মান কনস্ট্যান্ট হয়, কি বললাম, যদি আয়ের মান কনস্ট্যান্ট হয় তাহলে বৈদ্যুতিক ক্ষমতা ইজ ইকুয়ালস টু ডাব্লিউ ডিভাইডেড বাই টি। বৈদ্যুতিক ক্ষমতা ইজ ইকুয়ালস টু ব্যবহৃত বৈদ্যুতিক শক্তি ডিভাইডেড বাই সময়। সেই ক্ষেত্রে ভাইয়া আমরা এটাকে যদি আরো অ্যাকুরেট ফর্মুলা লিখি, ডিডাব্লিউ বাই ডিটি, মানে বৈদ্যুতিক শক্তি পরিবর্তনের যে হার বা শক্তি পরিবর্তনের যে হার সময়ের সাপেক্ষে, সেটাকেই বলা হয় হচ্ছে ক্ষমতা। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ডিডাব্লিউ ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন পিডিটি। যদিও এটা এখানে লেখা উচিত ছিল না, আই কনস্ট্যান্ট থাকলে আছে একটা কাজ করো, একটু খালি প্যারা দিই তোমাদেরকে, এটা কি একটু এখানে লেখো, ঠিক আছে, একটু জাস্ট এখানে, মানে একটা পারফেক্ট প্লেসমেন্ট হইতে পারে এখানেই। আসলে এখানে লিখি, এখানে আমি একটু পরে আসতেছি। ওকে, কেন ওখানে লিখলাম বুঝতে পারবো একটু পরে। প্রথম কথা, ক্ষমতা কি? একক সময়কৃত কাজ। ওকে, যদি ধরো আমার ক্ষমতার মানটা পরিবর্তনশীল হয় বা আমার কৃত কাজের মানটা যদি পরিবর্তনশীল হয়, তখন ক্ষমতার মান কি সবসময় সেম থাকবে? না, অনেকটা ওই বেগের মতোই। এটা হচ্ছে এভারেজ ক্ষমতা বা এভারেজ পাওয়ার বের করার ফর্মুলা। ওকে, আর এটা হচ্ছে ইনস্ট্যান্টিনিয়াস পাওয়ার। কোনো একটা মোমেন্টের অ্যাকুরেট ফর্মুলা যদি বের করতে চাও, অ্যাকুরেট ক্ষমতা যদি বের করতে চাও, তখন ফর্মুলা হওয়া উচিত হচ্ছে এইটা, ঠিক আছে? সো ক্ষমতার অ্যাকুরেট ফর্মুলা হচ্ছে এইটা, ডিডাব্লিউ বাই ডিটি। সো এখানে আমরা কি লিখতে পারি? ডিডাব্লিউ ইজ ইকুয়ালস টু, ইন্টিগ্রেশন কেন দিছি, ডিডাব্লিউ ইজ ইকুয়ালস টু পিডিটি, ডিটিকে এই পাশে নিয়ে আসছি। ওকে, তাহলে টোটাল ব্যবহৃত শক্তি, শক্তি আর কৃতকাজ একই কথা, বা টোটাল কৃতকাজ যদি আমি বের করতে চাই, আমার কি করা লাগবে? পুরো জিনিসটাকে ইন্টিগ্রেট করা লাগবে। যে পিডিটি যেটা আছে, ক্ষমতাকে সময়ের সাপেক্ষে ইন্টিগ্রেট করা লাগবে। যদি ক্ষমতাকে আমি সময়ের সাপেক্ষে ইন্টিগ্রেট করি, তখন হচ্ছে আমি কৃতকাজটা পাবো বা ব্যয়িত শক্তিটা পাবো। এখন ধরো আমার কারেন্টের ফ্লো কনস্ট্যান্ট বা দুই প্রান্তের বিভব পার্থক্য কনস্ট্যান্ট, কোথায়? এই রোধের মধ্যে দিয়ে।
ওকে, সেক্ষেত্রে ব্যবহৃত বৈদ্যুতিক শক্তি কত হবে খেয়াল করো, W ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন পি ডিটি, তাই না? পি মানে কত, আই স্কোয়ার্ড আর, রাইট? তাহলে বসাও ইন্টিগ্রেশন আই স্কোয়ার্ড আর ডিটি। ঠিক আছে, কত সময় থেকে কত সময় পর্যন্ত তুমি শক্তি হিসাব করবা? যখন তুমি ক্ষমতা হিসাব করতেছিলা তখন তো ক্ষমতার মান চেঞ্জ হচ্ছিল না, বাট শক্তির মান কিন্তু টাইমের উপরও ডিপেন্ড করবে। ধরো তুমি একটা ফ্যান 10 মিনিট ধরে চালাইছো, তার জন্য যতটুকু বৈদ্যুতিক শক্তি খরচ হবে 1 ঘন্টা ধরে চালাইলে তার চেয়ে বেশি পরিমাণ বৈদ্যুতিক শক্তি খরচ হবে। তার মানে ব্যয়িত শক্তির পরিমাণ কিন্তু সময়ের উপর ডিপেন্ড করতেছে। সো আমরা ধরলাম 0 সেকেন্ড থেকে t সেকেন্ড পর্যন্ত কতটুকু বৈদ্যুতিক শক্তি খরচ হবে সেটা আমরা দেখতে চাই। তাহলে ইন্টিগ্রেশনের লোয়ার লিমিট হবে 0, আপার লিমিট হবে হচ্ছে t, কারণ ইন্টিগ্রেশন টাইমের সাপেক্ষে। আমি কত টাইম থেকে কত টাইম পর্যন্ত অবজারভেশন করব, একদম 0 সেকেন্ড থেকে t সেকেন্ড পর্যন্ত আমি দেখতে চাই কতটুকু বৈদ্যুতিক শক্তি খরচ হয়েছে, তার লিমিট হবে 0 থেকে t। ওকে, এখন দেখো আর তো এমনি কনস্ট্যান্ট, এবার তুমি বলে দিছো কারেন্টও কনস্ট্যান্ট, তাহলে আই স্কোয়ার্ড আর পুরো জিনিসটাই কনস্ট্যান্ট, কনস্ট্যান্টকে বাইরে নিয়ে আসো, ইন্টিগ্রেশন ডিটি 0 থেকে t। ডিটির ইন্টিগ্রেশন কত হবে, সিম্পলি t হবে, লিমিট বসাই দিলে t থাকবে, ফর্মুলা চলে আসবে আই স্কোয়ার্ড আর টি। ওকে, এই ফর্মুলা তোমরা অবশ্যই দেখছো। এইটা হচ্ছে বৈদ্যুতিক শক্তি বা ব্যবহৃত বৈদ্যুতিক শক্তির ফর্মুলা যখন কারেন্টের মান কনস্ট্যান্ট। যদি কারেন্টের মান কনস্ট্যান্ট না হয়, যদি তোমাকে বলে দেয় যে হ্যাঁ একটা তারের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করতেছে এবং সেই কারেন্টের মান টাইমের সাথে সাথে চেঞ্জ হচ্ছে, আমরা পড়ছি না টাইমের সাথে সাথে চেঞ্জ হওয়া কারেন্ট, শুরুতেই তো পড়ে আসছি, তখন ব্যবহৃত বৈদ্যুতিক শক্তি কেমনে বের করবা? তখন কি টাইম দিয়ে গুণ করে দিলে হবে? তখন কিন্তু হবে না, তখন কেমনে করতে হবে, যদি কারেন্টের মান কনস্ট্যান্ট না হয়, ঠিক আছে, কারেন্ট যদি কনস্ট্যান্ট না হয়, কারেন্ট যদি হয় টাইম ডিপেন্ডেন্ট, তখন বৈদ্যুতিক শক্তি বের করার বা ব্যবহৃত বৈদ্যুতিক শক্তি বের করার ফর্মুলা হচ্ছে ইন্টিগ্রেশন পিডিটি বা ইন্টিগ্রেশন আই স্কোয়ার্ড আর ডিটি। এখানে তুমি আর কে ইন্টিগ্রেশনের বাইরে আনতে পারবা, বাট আই কে তো আনতে পারবা না। এখানে আই কনস্ট্যান্ট ছিল, তার জন্য ইন্টিগ্রেশনের বাইরে আনতে পারছিলা। এখানে কি আই কনস্ট্যান্ট? কনস্ট্যান্ট না, এখানে কিন্তু আই কে বাইরে আনা যাবে না, তখন রেজাল্ট বের করতে হবে ইন্টিগ্রেশনের মাধ্যমে। বুঝতে পেরেছো? লিমিট হবে 0 থেকে t, মানে তুমি হচ্ছে 0 থেকে t বা t1 থেকে t2, তুমি যত সেকেন্ড থেকে যত সেকেন্ড পর্যন্ত বৈদ্যুতিক শক্তি বের করতে চাচ্ছ। ওকে, ক্লিয়ার? গুড। তাহলে গেল। আর এই যে ফর্মুলাটা, এটার আরো দুইটা ভার্সন হওয়া সম্ভব ব্যবহৃত বৈদ্যুতিক শক্তির। সো আমি পুরো জিনিসটাকে একটু সামারাইজ করে দিই, এগুলো আই গেস বুঝতে পারছেন, কারো কোনো সমস্যা হওয়া উচিত না। সো জেনারেল ফর্মুলা যেটা মাথায় রাখবেন একটু, বৈদ্যুতিক শক্তি বের করার জেনারেল ফর্মুলা হচ্ছে টা W is equals to integration P dt, এটা হচ্ছে একদম জেনারেল ফর্মুলা। ওকে, কি বের করার? ব্যবহৃত বৈদ্যুতিক শক্তি, যে কোনো একটা ইলেকট্রিক ডিভাইস আমি চালাচ্ছি তার জন্য কতটুকু বৈদ্যুতিক শক্তি আমি ব্যবহার করতেছি সেটা বের করার ফর্মুলা হচ্ছে এটা, জেনারেল ফর্মুলা। ঠিক আছে, এটা হচ্ছে ব্যবহৃত বৈদ্যুতিক শক্তি। বুঝেছো? ব্যবহৃত, আরে বৈদ্যুতিক, সরি, বৈদ্যুতিক শক্তি। ওকে, যদি এমন হয় ভাইয়া কারেন্টের মান কনস্ট্যান্ট, কি কারেন্টের মান কনস্ট্যান্ট, তখন আমরা ব্যবহৃত বৈদ্যুতিক শক্তি বের করতে পারবো কোন ফর্মুলা দিয়ে? W is equals to I squared RT দিয়েও বের করতে পারবো, অথবা W is equals to VIT দিয়েও বের করতে পারবো। মানে সহজ কথা, ক্ষমতার যা যা ফর্মুলা ছিল সেগুলোকে টাইম দিয়ে গুণ করে দিলেই হয়ে যাবে। আবার W is equals to V squared by RT দিয়েও বের করতে পারবো। কখন? যখন কারেন্টের মান কনস্ট্যান্ট। যদি ভাইয়া কারেন্টের মান কনস্ট্যান্ট না হয়, যদি এমন হয় যে না কারেন্ট কনস্ট্যান্ট না, কারেন্ট কনস্ট্যান্ট না, যদি কারেন্ট কনস্ট্যান্ট না হয় তাহলে কিন্তু তোমার এটাও বোঝা লাগবে ভোল্টেজও কনস্ট্যান্ট না। হ্যাঁ, কারেন্ট যদি কনস্ট্যান্ট না হয়, একটা রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য কি কনস্ট্যান্ট হবে? জীবনেও কনস্ট্যান্ট হবে না, সেটাও তো চেঞ্জ হবে, তাই না? যদি কারেন্ট কনস্ট্যান্ট না হয়, সেই ক্ষেত্রে আমরা কিভাবে বের করব বৈদ্যুতিক শক্তি? ইন্টিগ্রেশন পি ডিটি। ঠিক আছে, ওকে, এখানে আমরা পি এর জায়গায় লিখব ইন্টিগ্রেশন আই স্কোয়ার্ড আর ডিটি যখন আমাদেরকে কারেন্টের ফাংশন দিয়ে দিবে, যখন কি কারেন্টের ফাংশন দিবে। ধরো তোমার বলছে টাইমের সাথে কারেন্টটা এইভাবে চেঞ্জ হচ্ছে, I is equals to 2t স্কোয়ার্ড প্লাস হচ্ছে 3t, এরকম কিছু একটা তোমার দিয়ে দিছে। ওকে, তার টাইম চেঞ্জ হলে কারেন্ট চেঞ্জ হয়ে যাচ্ছে, কারেন্টের ফাংশন দিয়ে দিছে টাইমের সাপেক্ষে, তখন হচ্ছে তুমি এই ফর্মুলা ইউজ করবা। যদি কারেন্টের ফাংশন না দিয়ে ভোল্টেজের ফাংশন দিয়ে দেয়, তখন তুমি ইউজ করবা ইন্টিগ্রেশন ভি স্কোয়ার্ড বাই আর ইন্টু ডিটি, এতটুকুই। ঠিক আছে,
ভি স্কোয়ার্ড বাই আর ইন্টু ডিটি। এটা কখন? যখন ভোল্টেজের ফাংশন দিয়ে দিবে। দুইটা আলটিমেটলি একই, জাস্ট ফাংশন হবে আলাদা, কারণ একটা চেঞ্জ হইলে আর একটা অবশ্যই চেঞ্জ হবে। কারেন্ট যদি টাইমের উপর ডিপেন্ডেন্ট হয়, ভোল্টেজও তো টাইমের উপরেই ডিপেন্ডেন্ট হবে, তাই না? ভোল্টেজও টাইমের সাথে সাথে চেঞ্জ হতে থাকবে। ওকে, সো যখন যেটা দেওয়া থাকবে সেটা প্রপারলি ইউজ করলেই হয়ে যাবে। পারবো, সহজ। এই ফর্মুলাগুলো আমরা পারি, এমনিই পারি। সো এই হচ্ছে আমাদের বৈদ্যুতিক শক্তি। ভাই শক্তির একক কি হবে? শক্তির একক জুল। কি? জুল। আরো একক আছে, একটু পরে জানবো। ওকে, তোরা ছোট ছোট দুটা ম্যাথ কি বলছে? 3 সেকেন্ডে 3 ওমের মধ্যে দিয়ে, মানে 3 সেকেন্ডে, প্রথম 3 সেকেন্ডে 3 ওমের মধ্যে দিয়ে ব্যয়িত বৈদ্যুতিক শক্তি নির্ণয় করো। ওকে, এই যে আমাদের 3 ওম আছে, এখানে 3 ওম মানে রোধটা, তার মধ্যে দিয়ে 3 সেকেন্ডে কতটুকু বৈদ্যুতিক শক্তি খরচ হয়েছে বা ব্যয় হয়েছে সেটা তোমার বের করা লাগবে। কেমনে বের করবা? খুবই সহজ। তুমি রোধের মান জানো, সামহাও যদি এই রোধের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্টের মানটা বের করতে পারো ভাই, তাইলেই কিন্তু ম্যাথ সলভ। কারণ তোমাকে সময়ও দেওয়া আছে, এখানে সময় দেওয়া আছে কত? সময় দেওয়া আছে 3 সেকেন্ড। রোধের মান দেওয়া আছে কত? রোধের মান দেওয়া আছে 3 ওম। সামহাও যদি এই রোধের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্টের মান বের করতে পারো, তাহলে ব্যয়িত বৈদ্যুতিক শক্তি কত হবে? আই স্কোয়ার্ড আর টি। সাথে সাথে সলভ। তাহলে কারেন্টের মানটা একটু বের করা লাগবে। কেমনে বের করব? দেখো, এটা কি দেওয়া আছে ভাইয়া? ব্যাটারির ইএমএফ না। যদি এখানে অভ্যন্তরীণ রোধ সাথে লেখা থাকতো তখন বলতাম এটা ব্যাটারির ইএমএফ। এখানে কি সাথে অভ্যন্তরীণ রোধ লেখা আছে? না। তাহলে এটা হচ্ছে ব্যাটারির টার্মিনাল ভোল্টেজ বা প্রান্তীয় বিভব। ওকে, গুড, দেওয়া আছে, ভালো। তাহলে আমরা প্রথমে ব্যাটারির তুল্যরোধ নির্ণয় করি, ব্যাটারির না পুরো সার্কিটের তুল্যরোধ নির্ণয় করি। এখানে আছে 3 ওম, এখানে আছে 6 ওম, দুইজনের তুল্যরোধ কত হবে? 2 ওম, আর সাথে আছে 2 ওম। কেমনে? শ্রেণী সমবায়ে। তার মানে পুরো সার্কিটের তুল্যরোধ হচ্ছে 2 + 2 মানে হচ্ছে 4 ওম। ওকে, পুরা সার্কিটের মধ্যে দিয়ে কতটুকু কারেন্ট ফ্লো করবে? ভাইয়া পুরা সার্কিটের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট হবে ব্যাটারির টার্মিনাল ভোল্টেজ ডিভাইডেড বাই তুল্যরোধ। ঠিক আছে, টার্মিনাল ভোল্টেজ কত? 12, তুল্যরোধ কত? 4। তার মানে 12/4 মানে হচ্ছে 3 অ্যাম্পিয়ার। ওকে, তাহলে পুরো সার্কিটে কারেন্ট ফ্লো করবে কতটুকু? 3 অ্যাম্পিয়ার। আমার লাগবে ওই 3 ওমের মধ্যে দিয়ে কতটুকু কারেন্ট যাবে। কেমনে বের করবা? কারেন্ট ডিভাইডার রুল। আমি ধরলাম 3 ওমের মধ্যে দিয়ে কারেন্ট যাবে আই প্রাইম। কত? আই প্রাইম। সে আই প্রাইমের মান কত হবে? সে আই প্রাইমের মান হবে ভাইয়া উপরে 6, নিচে 6 + 3 মাল্টিপ্লাইড বাই টোটাল কারেন্ট। ওকে, কারেন্ট ডিভাইডার রুল। তাহলে আমার টোটাল কারেন্ট কত? 3 অ্যাম্পিয়ার। বসাই দাও, 6 × 3 ডিভাইডেড বাই 9 মানে হচ্ছে 2 অ্যাম্পিয়ার। তার মানে 2 অ্যাম্পিয়ার কারেন্ট হচ্ছে ওই রোধের মধ্যে দিয়ে ফ্লো করবে। তাহলে বলো ওই রোধে ব্যয়িত বৈদ্যুতিক শক্তি কত হবে? বলো বলো বলো। আই প্রাইম স্কোয়ার্ড আর ইন্টু টি। আই প্রাইম হচ্ছে 2, তার উপর স্কোয়ার, আর এর মান হচ্ছে 3, টি এর মান হচ্ছে 3। 4 × 9 36 জুল। বুঝতে পারছো? একদম সহজ না বলো তো? একদম সহজ। পারবো? শিওর? কারো কোনো কনফিউশন নাই? খুবই সহজ, এখানে মানে কঠিন লাগার কোনো কারণই নাই, বেশি সহজ। ওকে, পারবো তাহলে? ভেরি গুড। নেক্সট আসো, কি বলছে? 3 সেকেন্ড। এটা না, এটা না, এটা না, এটা না, এটা না, এটা না, দাঁড়াও। সার্কিটের না, সার্কিটটা ভুল বসাই ফেলছি রে। ও না না না, ঠিকই তো আছে, ঠিকই তো আছে। বলছে হচ্ছে 3 সেকেন্ডে সিস্টেমের মধ্যে দিয়ে ব্যয়িত বৈদ্যুতিক শক্তি কত? আরে সরি প্রমিত, আগেরটা ছিল 3 সেকেন্ডে 3 ওমের মধ্যে দিয়ে ব্যয়িত বৈদ্যুতিক শক্তি কত। এবার তোমাকে প্রশ্ন করছে 3 সেকেন্ডে পুরো সিস্টেমের মধ্যে দিয়ে ব্যয়িত বৈদ্যুতিক শক্তি কত। এটা কেমনে বের করবা? দেখো, তুমি যদি পুরো সিস্টেমের মধ্যে ব্যয়িত বৈদ্যুতিক শক্তি চাও, তোমার লাগবে পুরো সিস্টেমের কারেন্ট এবং পুরো সিস্টেমের তুল্যরোধ, বা তোমার এখানে সিস্টেমের ভোল্টেজ দেওয়া ছিল, এটাও তুমি করতে পারতা, তোমার যেমনে করতে ভালো লাগে। আমি দুটো উপায় দেখাই। একটা উপায় হইতে পারে পুরো সিস্টেমের উপর অ্যাপ্লাইড ভোল্টেজ বা পুরো সিস্টেমের দুই প্রান্তের বিভব পার্থক্য বা টার্মিনাল ভোল্টেজ তোমার জানা আছে, সেটা কত? সেটা হচ্ছে 12 ভোল্ট। ওকে, কত? 12 ভোল্ট। পুরো সিস্টেমের তুল্যরোধ কত? 4 ওম। ঠিক আছে, সময় কত? সময় হচ্ছে 3 সেকেন্ড। তাহলে 3 সেকেন্ডে ব্যয়িত বৈদ্যুতিক শক্তি হবে ভি স্কোয়ার্ড বাই আর ইকুইভ্যালেন্ট মাল্টিপ্লাইড বাই টি। এটা হচ্ছে পুরো সিস্টেমের মধ্যে ব্যয়িত বৈদ্যুতিক শক্তি। তাহলে ভি স্কোয়ার মানে কত? 12 স্কোয়ার ডিভাইডেড বাই 4 ইন্টু টি হচ্ছে 3। ওকে, 12 স্কোয়ার মানে 144। কত? 144 কে 4 দিয়ে ভাগ করা যায়? অবশ্যই করা যায়। কত হবে? 144 কে যদি 4 দিয়ে ভাগ করো কত আসছে? 26 নাকি? 26 না 36? হ্যাঁ, 144/4 কত আসবে?
তিন চারা 12 থাকবে হচ্ছে 36 মনে, তাই না? হ্যাঁ ঠিকই তো বলছিলাম, 36 কে আবার গুণ করা লাগবে 3 দিয়ে। ও মাই গড, 108 নাকি? 108 জুল। ঠিক আছে, পারবো। এটা হচ্ছে একটা উপায়। আর একটা উপায় কি হইতে পারে? আর একটা অল্টারনেটিভ ওয়ে হইতে পারে হচ্ছে, তুমি জানো এই পুরা সার্কিটের তুল্য রোধ 4 ওম। তুমি জানো পুরা সার্কিটের মধ্যে কারেন্ট ফ্লো করছে কতটুকু? 3 অ্যাম্পিয়ার। তুমি জানো সময়ও হচ্ছে 3 সেকেন্ড। তাহলে বলো পুরা সার্কিটের মধ্যে, এই পুরা যে সার্কিটটা তার মধ্যে কতটুকু বৈদ্যুতিক শক্তি খরচ হবে? কোন ফর্মুলা অ্যাপ্লাই করবা? আই স্কোয়ার্ড আর টি। আই এর স্কোয়ার মান হচ্ছে 9, আর এর মান হচ্ছে 4, এটা হচ্ছে 3, তাহলে 27 ইন্টু 4, 108 জুল। ওকে, তুমি চাইলে এটাও করতে পারো, চাইলে এটাও করতে পারো, তোমার যেমনে ভাল লাগে। ঠিক আছে, এটা হচ্ছে অল্টারনেটিভ। ওকে, অল্টারনেটিভ। আচ্ছা, বুঝছি, সহজ। ওকে, একটা কোয়েশ্চেন আমি করাইতে চাচ্ছি। হ্যাঁ, কোন কোয়েশ্চেন, কোন কোয়েশ্চেন? আসো, এদের একটা ছোট্ট একটা কোয়েশ্চেন তোমাকে এরকম কিছু দিছে, দেওয়া উচিত না, এইচএসসি পরীক্ষায় তো অবশ্যই দেওয়া উচিত না, বাট তাও ধরো দিছে, এমসিকিউতে দিছে। ঠিক আছে, রিটেনে দিবে না, এমসিকিউতে দিবে। দিয়ে বলছে হচ্ছে এখানে কারেন্ট ফ্লো করছে 3t স্কোয়ার্ড প্লাস 3t স্কোয়ার্ড না, 3t প্লাস 2t দিলেই হয়ে যাবে, 3t প্লাস 2। ওকে, এতটুকু কারেন্ট ফ্লো করছে। রোধের মান হচ্ছে 5 অ্যাম্পিয়ার, 5 অ্যাম্পিয়ার বলতেছি 5 ওম। তোমাকে জিজ্ঞাসা করছে এই সার্কিটের মধ্যে বা এই রোধের মধ্যে t ইজ ইকুয়ালস টু 0 সেকেন্ড হতে 0 সেকেন্ড হতে t ইজ ইকুয়ালস টু 3 সেকেন্ড পর্যন্ত কতটুকু বৈদ্যুতিক শক্তি ব্যয় হবে? কতটুকু কি হবে? বৈদ্যুতিক শক্তি ব্যয় হবে বা ইলেকট্রিক এনার্জি খরচ হবে। ঠিক আছে, বৈদ্যুতিক শক্তি কি হবে রে? ব্যয় হবে। এই হচ্ছে প্রশ্ন। বলো এইটা সলভ কেমনে করবা? এখন কি তুমি বৈদ্যুতিক শক্তি আই স্কোয়ার্ড আরটি দিয়ে সলভ করবা? না, করা যাবে না। করতে পারতা যদি কারেন্টের মান কনস্ট্যান্ট হইতো। কারেন্টের মান কি কনস্ট্যান্ট? না, কারেন্ট তো ভ্যারিয়েবল, টাইমের সাথে চেঞ্জ হচ্ছে। সো এবার কিন্তু তুমি ডিরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবা না। কি করা লাগবে? ইন্টিগ্রেশন করা লাগবে। ইন্টিগ্রেশনে কোন ফর্মুলা ইউজ করবা? ফাংশন তো আছে কার? কারেন্টের। তার মানে কারেন্টের ফর্মুলা ইউজ করা লাগবে। কোনটা বলো? এই যেখানে লিখতেছি একবারে অ্যান্সার, বৈদ্যুতিক শক্তি হবে ইন্টিগ্রেশন পিডিটি। বৈদ্যুতিক ক্ষমতাকে ইন্টিগ্রেট করে দাও। বৈদ্যুতিক ক্ষমতাকে কি করবা? ইন্টিগ্রেট করবা, পি ডিটি। বৈদ্যুতিক ক্ষমতার ফর্মুলা কোনটা ইউজ করব? আই স্কোয়ার্ড আর টি, কারণ আমার কারেন্টের ফাংশন দেওয়া আছে। তাহলে ইন্টিগ্রেশন আই স্কোয়ার্ড আর টি ডিটি। খেয়াল করছো আমি এখানে কারেন্টকে ছোট হাতের আই দিয়ে লিখছি কেন? ভ্যারিয়েবল কারেন্টকে হচ্ছে ছোট হাতের আই দ্বারা প্রকাশ করা হয় এবং কনস্ট্যান্ট কারেন্টকে হচ্ছে বড় হাতের আই দ্বারা প্রকাশ করা হয়। মনে রাখো, এটা পরে কাজে লাগবে যখন ট্রিপলি পড়তে আসবা। ঠিক আছে, সো দেখো এখানে আমাদের কনস্ট্যান্ট কি কি? ভাইয়া এখানে কারেন্ট কনস্ট্যান্ট না, টাইম কনস্ট্যান্ট, হ্যাঁ না, টাইম কেমনে কনস্ট্যান্ট? আর এখানে ইন্টিগ্রেশনই তো টাইমের সাপেক্ষে, টাইম কেমনে কনস্ট্যান্ট হয় ভাই? কনস্ট্যান্ট হচ্ছে আর, আর কে বাইরে নিয়ে আসো। তাহলে আর বাদে বাকি সবাই ভ্যারিয়েবল, ভিতরে থাকবে আই স্কোয়ার টি ডিটি। ওকে, আই মানে কি? আই মানে হচ্ছে 3t প্লাস 2। তাহলে আয়ের জায়গায় বসাই দাও কি? 3t প্লাস 2 মাল্টিপ্লাইড বাই টি ইন্টু ডিটি, এটার উপর স্কোয়ার। ওকে, সো যদি স্কোয়ার করো কিছু না কিছু তো একটা পাবাই। চলো স্কোয়ার করেই দিই তোমাদের জনকল্যাণে। 9t স্কোয়ার্ড প্লাস হচ্ছে 6 প্লাস 12, 12t প্লাস 4 ইন্টু টি ডিটি। ওকে, সো এখান থেকে যদি আমরা করি, আর এখানে আসবে হচ্ছে গুণ হবে 9t কিউব প্লাস 12t স্কোয়ার্ড প্লাস 4t ডিটি। ওকে, এইটাকে হচ্ছে ইন্টিগ্রেশনটা করা লাগবে। ঠিক আছে, তাহলে আসলে ইন্টিগ্রেশন খুব সহজ, আমি এই পাশে করে দিচ্ছি একবারে। লেখো w ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন হোয়াট, সরি সামনে একটা আর আছে, আর এর মান কত? আর এর মানটা একবারে বসাই দিই। হ্যাঁ, আর এর মান হচ্ছে 5 ওম, তাহলে সামনে আছে একটা 5। ইন্টিগ্রেশনের ভিতরে কি আছে? ভিতরে আছে হচ্ছে 9t কিউব। ওকে, তারপর কত আছে? তারপর আছে হচ্ছে 12t স্কোয়ার্ড, তারপর কত আছে? তারপর আছে হচ্ছে 4t। ঠিক আছে, মাল্টিপ্লাইড বাই ডিটি। লিমিট কত হবে? কার সাপেক্ষে ইন্টিগ্রেশন? টাইমের সাপেক্ষে। তোমাকে বলছে 0 সেকেন্ড থেকে 3 সেকেন্ড পর্যন্ত কতটুকু বৈদ্যুতিক শক্তি ফ্লো করবে। তার মানে আমরা অবজারভেশন শুরু করব 0 থেকে, চালাবো হচ্ছে 3 পর্যন্ত। তার লিমিট হবে 0 থেকে 3। ঠিক আছে, সেক্ষেত্রে যদি আমরা ক্যালকুলেট করি, ইন্টিগ্রেশনটা করে ফেলো, করলে রেজাল্ট আসবে, এখানে আসবে 9t টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 4, এখানে আসবে 12t কিউব ডিভাইডেড বাই 3, এখানে আসবে 4t স্কোয়ার ডিভাইডেড বাই
2 লিমিট হবে 0 থেকে 3 শুধুমাত্র আপার লিমিট বসাবা লোয়ার লিমিট তো 0 বসাই দিলে তো সব জিরোই চলে আসবে সো এখানে শুধুমাত্র আপার লিমিট বসাই দিলেই তোমার রেজাল্ট বের হয়ে যাবে এত জুল বুঝতে পারছো সো যদি কখনো দেখো পরীক্ষায় দিয়ে দিছে যে না কারেন্টটা ভ্যারিয়েবল সেখান থেকে হচ্ছে তোমাকে বৈদ্যুতিক শক্তি বের করতে বলছে ভয় পাওয়ার কিছুই নাই খুবই সিম্পল জাস্ট ইন্টিগ্রেশনটা করা লাগবে এতটুকুই ঠিক আছে পারবো এই টাইপের প্রবলেম আসলে না পারার কিন্তু কোনো কারণ নাই একদম সহজ ঠিক আছে ওকে তাহলে আরেকটা জিনিস দেখা হচ্ছে তোমাদের কাছে ছুটি দিয়ে দিব ওকে জাস্ট একটা জিনিস দেখাবো বৈদ্যুতিক শক্তির আরেকটা একক ওকে কি বৈদ্যুতিক শক্তির একক এখানে বৈদ্যুতিক ক্ষমতা লেখাও আছে এতক্ষণ ধরে যা পড়াইলাম তড়িৎ প্রবাহের ফলে একক সময়ে সম্পন্ন কাজ বা তড়িৎ শক্তি ব্যয়ের যে হার সময়ের সাপেক্ষে তড়িৎ শক্তি ব্যয়ের যে হার সেটাকে বলা হয় বৈদ্যুতিক ক্ষমতা এখানে যে ফর্মুলাগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে কনস্ট্যান্ট কারেন্টের জন্য এবং বৈদ্যুতিক ক্ষমতা আসলে আমরা কনস্ট্যান্ট কারেন্টের জন্যই নরমালি বের করতেছি আর যদি এমন হয় যে না কারেন্টটা চেঞ্জ হচ্ছে তখন বৈদ্যুতিক ক্ষমতাও ভ্যারিয়েবল হয়ে যাবে ঠিক আছে যদি কারেন্ট ভ্যারিয়েবল হয় বৈদ্যুতিক ক্ষমতাও কিন্তু ভ্যারিয়েবল হয়ে যাবে ওকে ফাইন ওকে এখানে হচ্ছে আচ্ছা এগুলো তো ম্যাথ এগুলো না জুলের তাপীয় ক্রিয়াও না আচ্ছা না এগুলো পরে আসবো নি এগুলো না আরেকটা জিনিস আমি তোমাদেরকে দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে এগুলো পরে যাব ওকে দেখাতে চাচ্ছি হচ্ছে কিলোওয়াট আওয়ার এটা একটু আজকেই দেখাই দিই পরের দিন হচ্ছে এগুলোর ম্যাথ করবো নি ওকে কিলোওয়াট আওয়ার ওকে লেখো আমি তো অর্ধেক বাংলা লিখলাম অর্ধেক লিখলাম ইংলিশ এটাকে লেখা হয় এইভাবে কিলোওয়াট আওয়ার ওকে অথবা পুরাটা লেখে কিলোওয়াট আওয়ার তিনটা সেম হ্যাঁ একই কথা যে কোনোভাবেই পরীক্ষায় আসতে পারে আচ্ছা এটা কিসের একক এটা হচ্ছে বৈদ্যুতিক শক্তির একক কিসের একক বৈদ্যুতিক শক্তির একক লেখো বৈদ্যুতিক শক্তির একক ওকে ব্যবহৃত বৈদ্যুতিক শক্তিকে নরমালি হচ্ছে কিলোওয়াট আওয়ারে প্রকাশ করা হয় কিভাবে ভাইয়া ধরো আমি তোমাকে বললাম যে ব্যবহৃত বৈদ্যুতিক শক্তি হচ্ছে 10 টু দি পাওয়ার 5 জুল ওকে এইটা সমান কত কিলোওয়াট আওয়ার কি এটা সমান কত কিলোওয়াট আওয়ার ওকে বের করো কেমনে করব দেখো জুল মানে কি জুল মানে হচ্ছে ওয়াট ইনটু সেকেন্ড তাই না আমরা জানি ক্ষমতা ইজ ইকুয়ালস টু হচ্ছে কৃত কাজ বা শক্তি ডিভাইডেড বাই সময় সো আমি যদি এসআই ইউনিট নিয়ে ডিল করি পি ইজ ইকুয়ালস টু ডাব্লিউ বাই টি তাই না এটার এসআই ইউনিট হচ্ছে জুল এটা এসআই ইউনিট হচ্ছে ওয়াট এটার এসআই ইউনিট কি সেকেন্ড তাহলে লেখা যায় 1 জুল ইজ ইকুয়ালস টু 1 ওয়াট ইনটু সেকেন্ড ওকে আমার কি লাগবে আমার লাগবে হচ্ছে জুল থেকে কিলোওয়াট আওয়ার তাহলে এত জুল মানে কি এত কিলো না এত ওয়াট সেকেন্ড 1 জুল সমান হচ্ছে 1 ওয়াট সেকেন্ড তাহলে 10 টু দি পাওয়ার 5 জুল সমান কত হবে 10 টু দি পাওয়ার 5 ওয়াট সেকেন্ড ওকে গুড এখন এটাকে আমার কনভার্ট করা লাগবে কিলোওয়াটে বলো তো ওয়াট থেকে কিলোওয়াটে কেমনে নিবা 1000 দিয়ে ভাগ করে দাও তাহলে যদি আমি 1000 দিয়ে ভাগ করে দিই 1 ডিভাইডেড বাই 1000 তাইলে হয়ে যাবে কিলোওয়াট সেকেন্ড এখন আমার এই সেকেন্ডকে নেওয়া লাগবে আওয়ারে সেকেন্ডকে আওয়ারে কেমনে নিবা 1 ঘন্টায় কত সেকেন্ড 3600 সেকেন্ড তাহলে 3600 দিয়ে ভাগ করে দাও তাহলেই সেকেন্ড চলে যাবে আওয়ারে তাহলে 1 ডিভাইডেড বাই 1000 তো ছিলই মাল্টিপ্লাইড বাই হচ্ছে 3600 এত কিলোওয়াট আওয়ার that means 1 divided by 3.6 into 10 to the power 6 কিলোওয়াট আওয়ার এইটা হচ্ছে একটু মাথায় রাখা লাগবে তাহলে মাঝে মধ্যে দেখবা তোমাকে বৈদ্যুতিক শক্তি কিলোওয়াট আওয়ারে বের করতে বলবে বা কিলোওয়াট আওয়ারে দিয়ে দিবে জুলে কেমনে কনভার্ট করবা 1 জুল সমান হচ্ছে 1 ডিভাইডেড বাই 3.6 into 10 to the power 6 কিলোওয়াট আওয়ার অথবা 1 কিলোওয়াট আওয়ার ইজ ইকুয়ালস টু 3.6 into 10 to the power 6 জুল পরের দিন যখন ম্যাথ করব তখন কিন্তু এটা কাজে লাগবে ওকে এবং এই যে 1 কিলোওয়াট আওয়ার এটাকে আমরা খাস বাংলায় বলি হচ্ছে 1 ইউনিট ঠিক আছে বলে না কত ইউনিট বিদ্যুৎ খরচ হইছে সেটা হচ্ছে কিলোওয়াট আওয়ার ওকে এটাকে বলা হয় হচ্ছে 1 ইউনিট ওকে কারেন্টের ইউনিট বলা হয় এটাকে কারেন্ট বা বৈদ্যুতিক শক্তি মাপার ইউনিট বলা হয় এটাকে 1 কিলোওয়াট আওয়ারকে তাইলে এই যে 1 কারেন্টের ইউনিট এইটা সমান কত জুল এইটা সমানও কিন্তু এত জুলই ঠিক আছে 3.6 into 10 to the power 6 জুল ইম্পর্টেন্ট ফর এমসিকিউ এর বাদেও আমাদের ম্যাথ করার সময়ও এই জিনিসটা বা এই কনভার্সনটা হচ্ছে কাজে লাগবে দেখেন বুঝছেন কিনা বুঝলে আজকের মতো হয়ে গেছে আমাদের গাইস লেট মি নো বুঝছো কিনা দেখো বুঝলে হয়ে গেছে তো 16 তারিখ স্টার্ট করছিলাম এখন 17 তারিখ হয়ে গেছে
দাদা আর ভালো লাগছে না, চোখ লেগে আসতেছে। হ্যাঁ শেষ তো, এই যে শেষ হয়ে গেছে, শেষ হয়ে গেছে। আজকে তো অনেক বেশি কোনো পড়াই না, 1 ঘন্টা 40 মিনিট হয়েছে মাত্র, এই যে ছুটি দিয়ে দিছি। হায় রে বাবা, ছুটি 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 ছুটি। ঠিক আছে, দেখেন বুঝছেন কিনা? বুঝলে হচ্ছে আমাদের মোটামুটি হয়ে গেছে বৈদ্যুতিক শক্তি, বৈদ্যুতিক ক্ষমতা। পরের দিন হচ্ছে আরো কিছু জিনিসপত্র পড়া লাগবে। একটা ম্যাথ তোমাদেরকে দিয়ে দিই, ঠিক আছে? 2টা ম্যাথ, একটা না 2টা ম্যাথ হচ্ছে তোমাদের উদ্দেশ্যে, জাতির উদ্দেশ্যে আমি নিক্ষেপ করে যাব আজকে 2টা ম্যাথ। কয়টা ম্যাথ? 2টা ম্যাথ। হ্যাঁ, এইটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক 1। ওকে, 3টা বাল্ব আছে। ওকে, এই বাল্বের 3টা বাল্ব হচ্ছে সিরিজে যুক্ত। ওর ক্ষমতা হচ্ছে 100 ওয়াট, ওর ক্ষমতা হচ্ছে 50 ওয়াট, ওর ক্ষমতা হচ্ছে 25 ওয়াট। এবং যে ব্যাটারি দিয়ে ওরা যুক্ত সেটা হচ্ছে 220 ভোল্ট। তোমাকে জিজ্ঞাসা করছে কোন বাল্বটা সবচেয়ে বেশি উজ্জ্বলভাবে জ্বলবে। ওকে, এটা হচ্ছে হোমওয়ার্ক 1। শুভকামনা তোমাদের জন্য। ওকে, এটা একবার এটা আসছিল। আরেকটা হচ্ছে তার পরেরটা। এবার 3টা বাল্ব, সেম 3টা বাল্ব, বাট ওরা প্যারালালি কানেক্টেড। ওকে, তোমাকে জিজ্ঞাসা করছে এই 3টার মধ্যে কোনটা সবচেয়ে উজ্জ্বলভাবে জ্বলবে। এটা হচ্ছে হোমওয়ার্ক 2। দিমাগ কা বাত্তি জ্বালালো বাচ্চারা, সলভ করে ফেলো 2টা হোমওয়ার্ক। ঠিক আছে, সহজ। চিন্তা না করে অ্যান্সার করো না, তাহলে কিন্তু জীবনটা বেদনা হয়ে যাবে। ওকে, তাহলে আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আমাদের নেক্সট ক্লাস হচ্ছে মঙ্গলবার আমরা আরো বেশ কিছু জিনিসপত্র সলভ করব চলতরিতের। আশা করতেছি মঙ্গলবার হচ্ছে এই বৈদ্যুতিক ক্ষমতা, বৈদ্যুতিক শক্তি, এগুলো সব শেষ দিয়ে আমরা আস্তে আস্তে হচ্ছে কোষের সমবায়ের দিকে যাব। অথবা আমরা এমনও করতে পারি কোষের সমবায় পড়ার আগে হয়তো আমরা কিরশফের ল পড়তে পারি। সো আমাদের চ্যাপ্টারের আসলে ম্যাক্সিমাম জিনিসপাতি শেষ। এখন হচ্ছে কিরশফের ল একটা মেইন পার্ট, এটা বাকি আছে। এর বাদে বাকি যা বাকি আছে এগুলো হচ্ছে আসলে অ্যাডিশনাল জিনিস। মেইন জিনিস আসলে অনেকটা হয়েই গেছে। ঠিক আছে, ওইদিকে হচ্ছে তোমার কিরশফের লটা বাকি আছে, শান্ট বাকি আছে, হুইটস্টোন ব্রিজ, ওগুলো তো আসলে সহজ, ওগুলো এমনি পারবা। ঠিক আছে, চল নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। নেক্সট ক্লাসে আমরা পড়াটাকে আরেকটু সামনে আগায় নিয়ে যাব। আপনারা এগুলো অবশ্যই পড়ে আসেন, হোমওয়ার্কগুলো একটু সলভ করার ট্রাই করেন, না পারলে তো আমি আছি। আজকের মতো শুভরাত্রি। কালকে ফার্স্ট পেপার ব্যাচে ক্লাস আছে। বাই।